আশা করছি প্রত্যেকে আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ, ক্লিয়ার আশা করছি। তো আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ডাইস, ঠিক আছে? তো ডাইস, এই ডাইসের বিষয়গুলো নিয়ে আমাদের বেসিক আগে ধারণাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? বেসিক ভাবনা চিন্তা বা বেসিক ধারণাটা ক্লিয়ার করতে হবে। যদি বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে তো খুব সহজেই আমরা ডাইস সম্বন্ধে বুঝতে পারবো। তো আমরা রেলওয়েকে টার্গেট করে ক্লাসটা করছি, রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে। তো তোমাদেরকে আগে আমি বলে রাখি, রেলওয়েকে টার্গেট করে যখন আমরা ক্লাস করছি, রিজনিং এর একটা ওয়েটেজ খুব ভালো আছে রেলওয়েতে, 30 নাম্বার আসে, ঠিক আছে? আর এই 30 নাম্বারে 30 নাম্বারই পাওয়া যায়, 30 থেকে 30ই পাওয়া যায়। যদি আমার কথা মন দিয়ে শোনো, আমার ক্লাস যদি মন দিয়ে করো, অবশ্যই তুমি প্রত্যেকে 30-এ 30 পাবে, ঠিক আছে? তো আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, আমার ক্লাস একটু মন দিয়ে করতে হবে, তাহলেই 30-এর মধ্যে এই 30 পাওয়া যাবে খুব সহজেই। খুব একটা কঠিন বিষয় নয় 30-এর মধ্যে 30 পাওয়া, অন্তত রিজনিং এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, রিজনিং এ ডাইস করছি আমরা। আচ্ছা, ডাইসের কত কটা ফেস থাকে সেটা জানা আছে প্রত্যেকের? তো আমরা জানি ডাইসের 6টা মুখ থাকে। 6টা মুখ মানে স্যার, এদিকে এরকম করে 6টা আছে, এইগুলোকে মুখ বলে। তো এই এক পাশে যদি আমি দেখাই, তোমাকে একদিকে যদি দেখাই, আমি 3টেই দেখাতে পারবো। সর্বোচ্চ প্রথমত 3টেই মুখ দেখা যায়, ঠিক আছে? 1 2 3, 3টে মুখই একসাথে দেখা যায়, এর চেয়ে বেশি দেখা যায় না, ঠিক আছে? একবারে। তো এই যে ডাইসগুলো রেখেছি দেখো, 3টেই দেখতে পাবে। এখানে দেখো 1 2 3, 3টেই দেখতে পাচ্ছ না? প্রত্যেকটা জায়গাতেই দেখো 3টে মুখই দেখতে পাবে। 6টা মুখ আছে কিন্তু 3টেই তুমি দেখতে পাবে। এখানে তোমাকে মুখগুলোই গুরুত্বপূর্ণ। এই যে 1 2 3 4 করে এরকম করে মুখগুলো লেখা আছে। তুমি ডাইস তো দেখেছো, ছক্কা তো দেখেছো, লুডোর ছক্কা। তো এরকম করে কুট পড়ে, 2, এগুলো আমরা ছোটবেলায় খুব খেলেছি, তাই না? তো ফেসগুলো সম্বন্ধে যখন বলবো, তো ফেসগুলো কটা, মুখ কতগুলো আছে, তুমি বলবে স্যার 6টা আছে। 6টার মধ্যে কটা দেখা যায় একবারে? 3টে দেখা যায়। স্যার ক্লিয়ার। আচ্ছা, কোণ, কর্নার কতগুলো আছে, কোণ কতগুলো আছে? কোণ আছে, এ দেখো গুনে নাও। 1 2, দাঁড়াও কালিটা চেঞ্জ করি, সুবিধা হবে। 1 2 3 4 5 6 7, স্যার 8টা আছে, একদম ঠিক, 8টা আছে কোণ। আচ্ছা স্যার, দেখা যায় কতগুলো একসাথে? তুমি বললে স্যার 7টা দেখা যায়। আচ্ছা স্যার, প্রান্ত কতগুলো আছে, প্রান্ত বা এজ? তুমি বললে স্যার 12টা আছে। দেখা যায় কটা? 9টা। স্যার প্রান্ত বা এজ কাকে বলে? দেখাচ্ছি তোমাকে, প্রান্ত বা এজ কোনটা সেটা তোমাকে দেখাচ্ছি, পরিষ্কারভাবে বোঝো, ঠিক আছে? এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে স্টার্ট করলাম, এখান পর্যন্ত, এখান পর্যন্ত এটা একটা প্রান্ত, ঠিক আছে? বা এজ বলতে পারি। তাহলে এখান থেকে, এখান থেকে এখানটা একটা, তারপরে এখান থেকে ওই জায়গাটা থেকে 2, আচ্ছা 3, আচ্ছা 4, মানে এই যে এগুলো 1, এই যে 2, আমি তোমাকে দেখাচ্ছি আর 3, এখান পর্যন্ত 4 হয়ে গেল, 4টে। তারপরে স্যার এই যে 5, 5 হলো, 6 7, দেখো 8, ঠিক আছে? এই যে 8 9টা, এগুলোই কি বলবো? প্রান্ত বা এজ। আশা করি বুঝতে পেরেছো প্রান্ত বা এজ কাকে বলে, পরিষ্কার? আশা করছি বুঝতে পারছো। এবার তোমাকে যেটা থেকে বেশি প্রশ্ন করে সেটা হচ্ছে ফেস। এই যে এখানে লিখেও আছে দেখো নোটে, ফেস থেকে বেশি প্রশ্ন করে। এখানে ফেস বা মুখ থেকে, মুখের ব্যাপার নিয়ে একটু বেশি জানতে হবে, কারণ পুরো চ্যাপ্টারটাই কিসের ওপর বেস করে? এই ফেস বা মুখের ওপর বেস করেই আছে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে? আবার এখানে ধরো একটা ডাইস এঁকে দিয়েছি, ডাইসের এটা কি? টপ, তাই না? আচ্ছা, এদিকটা লেফট, আমরা জানি এই পাশটাকে লেফট বলে, এদিকটাকে রাইট বলে, আর নিচেরটাকে কি বলে? বটম বলে, নিচেরটাকে বটম বলে, ওপরেরটাকে টপ বলে, তাই তো? ডাইসের এটা উপরের দিকটাকে টপ, এটা লেফট, লেফট রাইট তো জানো তুমি, এদিকটা লেফট এদিকটা রাইট এরকম করে জানো তো? দেখো লেফট রাইট তোমার হচ্ছে, আশা করি ওটা বুঝতে পারছো, ডান দিক বাঁ দিক বলছি। আর বটম মানে নিচের দিকটা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে এটা বুঝতে হবে যে এই যে ডাইসের পাশাপাশি যারা বসে আছে, এই যে তীরগুলো দেখানো আছে, পাশাপাশি যারা বসে আছে তারা হচ্ছে প্রতিবেশী, তারা হচ্ছে কি? প্রতিবেশী। আর তোমার অপোজিটে যে আছে, টপের অপোজিটে বটম আছে, মানে এইখানটার অপোজিটে এই এই জায়গাটা আছে, এরা হচ্ছে শত্রু, একে অপরের থেকে দূরে থাকে। এরকম থাকলে এ নিচে থাকবে, ঠিক আছে? এই প্রান্তে থাকলে অপর প্রান্তে থাকবে, এরকম করে থাকবে, ঠিক আছে? আর যারা পাশাপাশি বসে আছে তাকে আমরা বলবো প্রতিবেশী বা অ্যাডজেসেন্ট, বা বা আমি প্রতিবেশী বলবো, ঠিক আছে? আর আমরা কি বলবো? অপোজিটটাকে কি বলবো? একে অপরের শত্রু, এটুকু মনে রাখবে।
এবার স্ট্যান্ডার্ড ডাইস আর নন স্ট্যান্ডার্ড ডাইস দুভাবে বিভক্ত। ডাইস কয়ভাবে বিভক্ত? দুভাবে বিভক্ত। এই ডাইসটাকে দুভাবে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার স্ট্যান্ডার্ড কাকে বলে, নন স্ট্যান্ডার্ড কাকে বলে? যখন স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে মানুষের দ্বারা তৈরি, আর নন স্ট্যান্ডার্ড মানে মানুষ দ্বারা তৈরি নয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডাইস মানে যেটা আমরা লুডো খেলি। তো আমি ছোটবেলায় আগে এরকম ধর রবার্ট নিয়ে এরকম করে দিতাম 2, তার অপোজিটে কি বসবো বলো তো? 5। কারণ অপোজিট গুলোর যোগফল সবসময় 7 হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হয়? তুমি বলবে স্যার স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে অপোজিট গুলো যোগফল সবসময় 7 হয়। অপোজিট গুলো যোগফল সবসময় 7 হয়। তাহলে এখানে যদি স্যার 5 থাকে, নিচে অবশ্যই এর তলায় অবশ্যই 2 থাকবে। আচ্ছা স্যার, তাহলে এখানে স্যার যদি 3 থাকে তাহলে অবশ্যই এর অপোজিটে 4 থাকবে। তবে তো 7 হচ্ছে। অপোজিট গুলো যোগফল সবসময় 7 হবে। আর এখানে যদি স্যার কত থাকবে? এখানে কত পড়ে রইলো? এখানে যদি 6 থাকে স্যার, এখানে অবশ্যই 1 থাকবে। বোঝা গেল? অপোজিট গুলো যোগফল সবসময় 7 হবে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে। এটুকু আমরা বুঝে গেলাম। আর নন স্ট্যান্ডার্ড মানে প্রতিবেশীগুলোর যোগফল যখন 7 হয়ে যাবে সেটাই হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে? প্রতিবেশী কখনো পাশাপাশি বসে 7 তৈরি করলেই সেটা নন স্ট্যান্ডার্ড। ধরো এখানে 5 আছে, 5 এর অপোজিটে এখানটায় অপোজিট নয়, পাশাপাশি বসে গেছে 2। তাহলে 5 আর 2 মিলে কি তৈরি করে দিয়েছে? 7 তৈরি করে দিয়েছে। তাহলে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড যেটা মানুষের দ্বারা তৈরি নয়, যেটার কোনো যুক্তি নেই, যেটার কোনো নিয়ম নেই, সে যেখানে যা খুশি বসতে পারে। বাট কখনো অপোজিট যদি এরকম 5 আর 2 থাকে তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে। কারণ সেটা কি? কারণ তারা অপোজিট গুলো যোগ করে তারা কি হচ্ছে? তারা 7 তৈরি করছে, সেই জন্য সেটা স্ট্যান্ডার্ডাইজ। কিন্তু এখানে কি অপোজিট গুলো কি পাশাপাশি বসে তোমার 7 তৈরি করছে? তুমি বলবে না, নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অপোজিট গুলো না স্যার, প্রতিবেশী গুলো যদি পাশাপাশি বসে 7 তৈরি করে ফেলে তখনই সেটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড। বোঝা গেল? এবার এই যে ধরো কোনটা স্ট্যান্ডার্ড, এই যে এটা একটা স্ট্যান্ডার্ডাইজ। 6 আর 1 অপোজিট, দেখো আমি অপোজিটে তোমাকে দেখাচ্ছি আর কি। এটা টপটা, মাথার ওপরটা, এটা নিচেরটা, বটমটা। তো এখানে দেখো অপোজিট গুলো যখন 7 তৈরি করছে তাহলে এটা হয়ে গেল স্ট্যান্ডার্ডাইজ। আচ্ছা স্যার, এটাও কি স্যার? এটাও স্ট্যান্ডার্ডাইজ। কারণ অপোজিট গুলো একে অপরের কি কি করছে? অপোজিট গুলো একে অপরের সাথে মানে বসে এমন ভাবে অ্যালাইন হয়ে বসেছে যে তারা 7 তৈরি করছে, তাই তো? এগুলো অপোজিট। অপোজিট গুলো যখনই 7 তৈরি করবে সেটাই হবে স্ট্যান্ডার্ড। কিন্তু পাশাপাশি বসে যদি 7 তৈরি করলে সেটা হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। পাশাপাশি বসে 7 তৈরি করলে সেটা হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। পাশাপাশি বসে 7 তৈরি করলে সেটা হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ড কোনটা? যেটা অপোজিট গুলো যখন বসে 7 তৈরি করবে তখন হয়ে যাবে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই সংখ্যা বাদে যদি এরকম কিছু দেখতে পাও, সংখ্যা বাদেই যদি তুমি অন্য কিছু দেখতে পাও, এ বি সি, হ্যাঁ, এই যে অ্যাট দ্য রেট, এগুলো যখনই দেখতে পাবে তখনই সেটা কি হয়ে যাবে? সেগুলো হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো এটাও কিন্তু নন স্ট্যান্ডার্ড, এটাও কিন্তু নন স্ট্যান্ডার্ড। স্যার এটা কি করে নন স্ট্যান্ডার্ড, আপনি কি করে বুঝলেন? দেখো এই যে পাশাপাশি বসে 4 আর 3, দেখো পাশাপাশি বসে কত তৈরি করেছে? 7। তাহলেই পাশাপাশি বসে 7 তৈরি করছে, তাহলেই স্যার এটা কি? এটা আমি বুঝে গেছি নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে? আচ্ছা স্যার, এবার তোমাকে এটা বলো, তুমি এটা বলো যে এগুলো কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা নন স্ট্যান্ডার্ড। এটা তুমি দেখে আমাকে বলো। স্যার এখানে এখানে কত হচ্ছে? 5, 5 একে 6। আচ্ছা, দুটো দুটো একই ডাইস, তোমাকে ছবিগুলো দেখিয়েছি। আচ্ছা, 5 3 8 স্যার হচ্ছে না। আচ্ছা, 4 4 2 6 স্যার, এটা তো তাহলে স্ট্যান্ডার্ড ডাইস। এটা তো স্ট্যান্ডার্ড ডাইস, এখানে কোথাও আমি দেখতে পাচ্ছি না পাশাপাশি বসে 7 তৈরি করছে। তাহলে এটা কি হয়ে গেল? স্ট্যান্ডার্ড ডাইস। বোঝা গেছে? এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড ডাইস। দাঁড়া ভালো করে লিখে দিই। এটা হয়ে গেল স্যার স্ট্যান্ডার্ডাইজ। ক্লিয়ার? আচ্ছা স্যার, এবার দেখো এটা কিন্তু নন স্ট্যান্ডার্ড, 4 3 পাশাপাশি বসে 7 তৈরি করছে। স্যার এটা কিন্তু নন স্ট্যান্ডার্ড, এটা নন স্ট্যান্ডার্ড। কারণ পাশাপাশি বসেই 7 তৈরি করছে, আমি দেখেই বুঝে গেছি। আচ্ছা স্যার, এবার এবার দেখো এখানেও কিন্তু, এটাও কিন্তু নন স্ট্যান্ডার্ড, 4 3 7 পাশাপাশি বসে আবার 7 তৈরি করছে স্যার, এটাও কিন্তু তাহলে নন স্ট্যান্ডার্ড, এটাও নন স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর এখানে এখানে কেউ আছে? আর লাস্টেরটা কি হবে তোমরা বলো? লাস্টেরটা কিন্তু নন স্ট্যান্ডার্ড নয়, দেখো 4 2 6 হচ্ছে, হচ্ছে না। পাশাপাশি আমি 7 তৈরি করতে পারছি না। তাহলে স্যার, স্যার এটা তাহলে নন স্ট্যান্ডার্ড নয়, এটা হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। লাস্টেরটা হয়ে গেল স্যার, এটা হয়ে গেল স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ। তাহলে স্যার এটা প্রথমেরটা কিছু, প্রথমেরটা ছিল স্যার স্ট্যান্ডার্ডাইজ, কারণ তারা পাশাপাশি বসে 7 তৈরি করেনি। পাশাপাশি বসে 7 তৈরি করেনি, সেই জন্য সেটা স্ট্যান্ডার্ডাইজ। আচ্ছা স্যার, এটা কিন্তু পাশাপাশি বসে 7 তৈরি করেছে, যেমন 4 আর 3। এটা হয়ে গেল স্যার নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড। ঠিক আছে? পাশাপাশি বসে 7 তৈরি করেছে, সেই জন্য এটা হয়ে গেল কি? নন স্ট্যান্ডার্ড। আচ্ছা স্যার, এটা কি হয়ে গেল? এটাও হয়ে গেল দেখো নন স্ট্যান্ডার্ড, কারণ এরাও পাশাপাশি বসে 7 তৈরি করেছে। কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ, এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ, কারণ এরা পাশাপাশি বসে 7 তৈরি করেনি। এরা পাশাপাশি বসে 7 তৈরি করেনি, এই জন্য স্ট্যান্ডার্ডাইজ। বোঝা গেল?
এবার টাইপ অফ কোশ্চেন, কত ধরনের কোশ্চেন আছে। স্ট্যান্ডার্ড ডাইস থেকে কোশ্চেন করে, যেটা একটু আগে করলাম, আমরা বললাম, আলোচনা করলাম। নন স্ট্যান্ডার্ড ডাইস থেকে কোশ্চেন করে, ওপেন ডাইস থেকে করে। ডাইসটাকে ওপেন করার পর, মানে এই যে যখন খুলছে, একটা পাশাকে যখন খোলা হয় তখন এরকম দেখায়। এই যে খোলা হচ্ছে দেখো, খোলা হওয়ার পর এই যেরকম দেখায়, ঠিক আছে, পাশাটাকে। সেটাও আমি দেখাবো কিরকম প্রশ্ন আসে, শিখিয়ে দেবো তোমাদের, কোনো চাপ নেই। আর ল্যাঙ্গুয়েজ বেস কিছু কোশ্চেন হয়, ঠিক আছে। সব থেকে বেশি এই নন স্ট্যান্ডার্ড থেকে কোশ্চেন করে, সব থেকে বেশি, ঠিক আছে। তোমাকে পাজল করার চেষ্টা করো, এটা মনে রেখো। এবার এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একটি পাশার দুটি বিপরীত দিক একই স্থানে কখনো দৃশ্যমান হয় না। আচ্ছা, একটি পাশার দুটি বিপরীত দিক, একটি পাশার কি হচ্ছে, দুটি বিপরীত দিক, দুটি বিপরীত দিক একই সাথে কখনো দৃশ্যমান হয় না। দুটি বিপরীত দিক পাশাপাশি বসতে পারে না, এটাই বলতে চেয়েছে। একটি যদি পাশা আঁকো, তারা পাশাপাশি কখনোই বসতে পারবে না, তারা কখনোই পাশাপাশি বসতে পারবে না, তাদের বিপরীতগুলো কখনোই পাশাপাশি বসতে পারবে না, এটাই বলতে চেয়েছে। এখানে ধরো 4 আছে, এখানে ধরো 3 আছে, তাহলে এটা কিন্তু নন স্ট্যান্ডার্ড, কারণ এরা পাশাপাশি বসেই স্বাদ তৈরি করছে, সেই জন্য এটা নন স্ট্যান্ডার্ড। তাহলে আমি সেটাই বলতে চাইছি, যখন দুটি বিপরীত দিক একই সাথে কখনো দৃশ্যমান হবে না, মানে 4কে 3-এর এই যদি স্ট্যান্ডার্ড ডাইস এটাকে পরিণত করতে হয়, তাহলে এদেরকে আমি পাশাপাশি কখনোই বসাতে পারবো না। বলবে হ্যাঁ স্যার ঠিক, পাশাপাশি বসাতে পারবেন না, কারণ এখানে 3টা এখানে বসাতে হবে, তাই তো। সেটাই প্রথম পয়েন্টটা ক্লিয়ার করছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। একই সাথে প্রদর্শিত দুটি মুখ কখনোই একে অপরের বিপরীত হতে পারে না। একই সাথে প্রদর্শিত দুটি মুখ, ঠিক আছে, একই সাথে প্রদর্শিত মানে আরেকটি ছবি, যদি এখানে যদি আরেকটি ডাইস আঁকি, উম, এখানেই ছোট করে আঁকছি, হ্যাঁ একটু দেখে নিই, এখানেই ছোট করে আঁকছি। ধরো এই যে এখানে 4 এখানেও দিলাম। এবার বলছে একই সাথে প্রদর্শিত দুটি মুখ একে অপরের বিপরীত হতে পারে না। একই সাথে প্রদর্শিত হচ্ছে দুটি মুখ, তাহলে 4 আর 4 এটা কিন্তু একে অপরের বিপরীত হতে পারে না, এটা কিন্তু একে অপরের বিপরীত হতে পারে না, কারণ একই সাথে প্রদর্শিত হয়েছে, একই পাশাপাশি বসছে। তাহলে এটা কখনোই কি হতে পারে না, এটা কখনোই তোমাকে মনে রাখতে হবে, এটা কখনোই বিপরীত হতে পারে না। দাঁড়াও, জিনিসটাকে আরেকটু আমি, এটা এই এক্সাম্পলটা যদি ছেড়ে তোমাকে এইভাবে বলি, ওটা নিয়ে যদি পরপর দুবার 4 লিখি না, তখন ওটা নিয়েও একটা বিষয় আসবে, আমি তখন তোমাকে যখন পরে দেখাবো না, ওটাও একে অপরের বিপরীত হয়। তোমাকে এইভাবে যদি বলি তাহলে আরো সুবিধা হবে, দুটো ছবি না দেখি একটা ছবি যদি দেখায়, 4 এবং 3, এটা বসালাম তো। তো 4 আর 3 কখনোই একে অপরের বিপরীত হবে না, এটাই বলতে চাইছি। 4 আর 3 একে অপরের বিপরীত কখনোই হবে না, কারণ তারা পাশাপাশি বসে আছে, তারা একে অপরের বিপরীত কি হতে পারে? না স্যার, 4 আর 3 একে অপরের বিপরীত হবে না, এটাই দ্বিতীয় পয়েন্টে বলেছে। সাপোজ তারা পাশাপাশি বসে একই অপর মানে একই সাথে প্রদর্শিত দুটি মুখ, একই সাথে প্রদর্শিত হচ্ছে, দেখো দুটি মুখ, দুটা দিক একই সাথে প্রদর্শিত হচ্ছে, এবং তারা কখনোই একে অপরের অপোজিট হবে না। ক্লিয়ার? থার্ড পয়েন্টে তোমাকে বলেছে, চিত্রে প্রায়শই দেখা যাওয়া মুখের বিপরীত একটি একটি মুখ রয়েছে যা দৃশ্যমান নয়। চিত্রে প্রায়শই দেখা যাওয়া মুখের বিপরীতে একটি মুখ যা দৃশ্যমান নয়, মানে দুটো মুখ। এখানে যদি আমি তোমাকে দুটো ছবি এবার এঁকে দেখাই, ওই 4ই এক্সাম্পল নেব, ঠিক আছে। এক মিনিট দাঁড়িয়ে, একই সাথে এই যে এখানে চিত্রে প্রায়শই দেখা যাওয়া মুখের বিপরীতে একটি মুখ রয়েছে যা দৃশ্যমান নয়, মানে এখানে ধরো 4 লিখলাম, এখানেও ধরো সাপোজ আমি 4ই লিখছি, ঠিক আছে। এরা একে অপরের বিপরীত হতে পারে না, এরা একে অপরের বিপরীত হতে পারে না, এটাই বলছে, মানে বিপরীতগুলো দেখতে পাবে না তুমি। এরা যে প্রায় দেখা যাচ্ছে না, এই যে এখানে একই জায়গায় এরা দেখা যাচ্ছে, পরপর দুটো 4 লেখা আছে, আর এখানে ধরো 6 2 লেখা আছে, এখানে ধরো 3, এখানে 4 লেখা আছে, তাহলে এর বিপরীতগুলো 4-এর বিপরীত তুমি কখনোই দেখতে পাবে না।
একসাথে তিনটেই দেখা যায় তো। তো এখানে লাস্ট পয়েন্ট এটাই বলেছে, চিত্রে প্রায়শই দেখা যাওয়া মুখের বিপরীত, প্রায়শই দেখা যাওয়া মানে একই জায়গায় একই জিনিস ২-৩ বার দেখা যাচ্ছে, সেটার মুখের বিপরীতটা, একটি মুখ রয়েছে তার দৃশ্যমান নয়, একটি মুখ সবসময় থাকবে, এই যে এটার মুখটা এমনভাবেই থাকবে যেটা তুমি দেখতে পাবে না, এটা তুমি দেখতে পাবে না। এখানে সহজ সরল ভাষায় আবার লিখে দিয়েছি, অফসাইড অপোজিট, অপোজিট কখনো একে অপরের সাথে দেখা যাবে না, একদম ঠিক অপোজিট। ৪ এবং ৩ যদি এরকমভাবে অপোজিট হয় তারা পাশাপাশি কখনোই দেখা যাবে না, পরিষ্কার। যারা একে অপরের সাথে বা পাশে দেখা যাচ্ছে তারা কখনো অপোজিট হতে পারে না। যারা একে অপরের সাথে বা পাশে দেখা যাচ্ছে, ৪ এবং ৩ ধরো পাশাপাশি বসে আছে, এরা কি কখনো অপোজিট হতে পারে? তুমি বলবে না স্যার, এরা কখনো অপোজিট হতেই পারে না। দ্বিতীয় পয়েন্টও ক্লিয়ার, সহজ সরল ভাষায়। আর যে ফেসটি বা মুখটি একাধিক চিত্রে বারবার দেখা যাচ্ছে, যেটা একটু আগেই বললাম, একাধিক চিত্রে বারবার দেখা যাচ্ছে, এই যে ৪ বারবার দেখা যাচ্ছে একাধিক চিত্রে, তো সেই দেখা যাচ্ছে, সেটির অপোজিট কোথাও তুমি দেখতে পাবে না। এটার অপোজিট কি তুমি কোথাও দেখতে পেলে? ৪, ৬, ২, ৩, ৪ লিখেছি, ৪ এর অপোজিট কি তুমি কোথাও দেখতে পেলে? তুমি বলবে না স্যার আমি দেখতে পেলাম না, বা দেখতে পাবে না, সেটাই আমি লিখেছি। বোঝা গেল? তো এই ৩ টে লাইন বোঝা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এবং শেষের লাইনটা তো আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আশা করছি কিছুটা হলেও বুঝেছ। এবার পরবর্তী আমি প্রশ্নে আসি, যেটা টাইপ 1 এর কোশ্চেন। তো এখানে টাইপ 1 এর কোশ্চেনে এটাকে বলে টাইপ 1, টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 এর প্রশ্ন এটা। এখানে প্রশ্নে তোমাকে বলেছে ১ নম্বরের বিপরীত দিকে কোন সংখ্যাটি থাকবে? আচ্ছা স্যার, এটা দেখে তো আমি বুঝতে পারছি স্যার এটা কি ডাইস, আমি দেখে একটু বুঝতে পারছি, আঁচ করতে পারছি। এটা পাশাপাশি বসে স্যার এরা কিন্তু প্রতিবেশীগুলোর স্বাদ তৈরি করছে না। তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু স্যার এটা, তাহলে আমি বলতে পারি স্যার এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডাইস। এটা স্ট্যান্ডার্ড ডাইস স্যার, দেখেই আমি ক্লিয়ার করতে পারছি এটা স্যার স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এখানে বলেছে ১ এর বিপরীতে কি থাকবে? এ তো স্যার সহজ, ১ এর বিপরীতে ৬ থাকবে। বোঝা গেল? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। এই টাইপের প্রশ্ন কিন্তু খুব কম পড়ে, স্ট্যান্ডার্ড ডাইসের প্রশ্ন খুব কম আসে, কিন্তু এই যে লিখেও দিয়েছি কারণ এটা খুব সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন না, খুব কম সময় হয়ে যায়, সেই কারণে এই ধরনের প্রশ্নগুলো কম করে। আচ্ছা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা প্রত্যেকেই জানো, তবুও লিখে দিয়েছি, যদি একটু ভুলে টুলে যাও সেই কারণে। ঠিক আছে? জোড় সংখ্যা জানো, যেটা ২ দিয়ে ভাগ করার পরও যার ভাগশেষ থাকে না, ২ দিয়ে ভাগ করার পর যে সংখ্যার ভাগশেষ থাকে না, সেটাকেই বলবো জোড় সংখ্যা। আর বিজোড় হচ্ছে যেটাকে ২ দিয়ে ভাগ করার পরও সেটার ভাগশেষ থেকে যায় বা অবশিষ্ট থাকে, সেটাকে বলবো বিজোড় সংখ্যা। ঠিক আছে? এবার জোড় এবং বিজোড় এখানে কাজে আসবে। এখানে কি করে কাজে আসবে স্যার? এখানে বলেছে ৬টি পাশার মুখ দেওয়া হচ্ছে এবং যাদের বিপরীত পৃষ্ঠের বিন্দুর সংখ্যার যোগফল ৭। আচ্ছা, বিপরীত পৃষ্ঠের বিন্দুর সংখ্যার মানে এখানে যদি ৪ থাকে, এখানে স্যার তাহলে ৩ আছে। হ্যাঁ, একদম। তবেই তো যোগফল ৭ হবে, তাই না? তবেই তো যোগফল ৭ হবে। নাহলে কি করে হবে? বা এখানে যদি ৫ থাকে, সাপোজ বলছি, এখানে যদি ৫ থাকে, এখানে ২ থাকে, তাদের যোগফল তবেই তো ৭ হবে। হ্যাঁ, বুঝতে পারলে? তো বিপরীত পৃষ্ঠের যোগফল ৭। স্ট্যান্ডার্ড কিন্তু এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর থেকে বেশি ডিফিকাল্ট হবে না যদি স্ট্যান্ডার্ড থেকে করে। তো ভালো করে পড়ো। তাহলে যদি ১, ২, ৩ নিচের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা জোড় হয়। আচ্ছা স্যার, নিচের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা ১, ২, ৩ বলেছে। ১, ২, ৩ এগুলোকে বলে রোমান হরফ ১, ২, ৩। ঠিক আছে? রোমান হরফে লেখা আছে ১, ২, ৩ টা। আ ১, ২, ৩ পৃষ্ঠের বিন্দুর সংখ্যা জোড় হয়, তাহলে উপরের পৃষ্ঠের বিন্দুর মোট সংখ্যা কত হবে? আচ্ছা, নিচেরটা তাহলে জোড় সংখ্যা। তাহলে উপরের পৃষ্ঠের বিন্দুর মোট সংখ্যা কত হবে? সেটা আমাকে জানতে চেয়েছে। নিচেরটা আমি কি বুঝে গেলাম? নিচেরটা স্যার আপনি বুঝিয়ে দিলেন আমাকে, এটা নিচের সংখ্যাটা সবসময় জোড় হবে। আচ্ছা, জোড় হবে সেটা। আচ্ছা, এটা দেখে স্যার আমি বুঝতে পেরেছি এটা স্ট্যান্ডার্ড। তাহলে তো এ তো খুব সহজে করতে পারবো। স্যার এপাশে ৫ দেয়া আছে, এখানে ৫ দেয়া আছে, অপোজিটে তো ২ বসবে স্যার, একদম। এখানে ৬ দেয়া আছে স্যার, অপোজিটে তো ১ বসবে। স্যার পড়ে থাকলো তাহলে ৪ আর ৩। তাহলে নিচেরটা কি বলেছে? নিচেরটা স্যার জোড় বলেছে। আমার ৪ আর ৩ পড়ে আছে। তাহলে জোড় সংখ্যা কোনটা? জোড় তো স্যার ৪। তাহলে নিচে ৪ বসবে, উপরে ৩। হ্যাঁ স্যার, ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা, তারপর দেখো এখানে ৩ আছে, এখানে ৫ আছে। স্যার ৩, ৩ এর বিপরীতে কত বসবে? ৩ এর বিপরীতে স্যার ওপাশে ৪ বসবে। এখানে ৫ আছে স্যার। এখানে ৫, অপোজিটে কত বসবে? ২ বসবে। আচ্ছা স্যার, এখানে তাহলে আর কত পড়ে রইল? এখানে পড়ে রইল স্যার ৬ আর ১। আচ্ছা স্যার, ৬ আর ১ পড়ে রয়েছে। ৬ তাহলে জোড় সংখ্যা, তাহলে ৬টা স্যার নিচে বসবে। তো ঠিকই আছে স্যার, ৬টা নিচেই বসেছে। ঠিকই আছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ২ টা জায়গা পেয়ে গেলাম। একটা হচ্ছে ১, একটা হচ্ছে ৩। ঠিক আছে স্যার, এ তো পেয়ে গেলাম। পরেরটা দেখো। পরেরটায় লেখা আছে ৬, অপোজিটে কি বসবে? তুমি বলবে স্যার ১। এখানে ২ আছে, অপোজিটে কি বসবে? ৩। ঠিক আছে? এই সরি, ২ অপোজিটে কি বসবে? অপোজিটে বসবে তোমার ৫। আচ্ছা স্যার, তাহলে আর কি পড়ে রইল? স্যার আর তো এখানে পড়ে রয়েছে ৪, আর এখানে স্যার ৩। তাহলে
4 আর 3 এর মধ্যে নিচে 4 বসবে, কারণ 4টা হচ্ছে জোড় সংখ্যা, 4টা জোড় সংখ্যা, সেই জন্য নিচে বসছে না, আর উপরে কি বসছে, 3 বসছে। তাহলে স্যার ক্লিয়ার। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? এখানে বলেছে তাহলে উপরের পৃষ্ঠের মোট বিন্দুর সংখ্যা কত হবে? স্যার যোগ করতে বলেছে, তাহলে এটা যোগ করে দাও, মোট বিন্দুর সংখ্যা, তাহলে যোগ করে দাও, কত হয় স্যার? 3 3 6 1 7, তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, আবার একই ধরনের প্রশ্ন দিয়েছে। এবার বলেছে একই দেখো লেখা আছে, যোগফল 7 হবে, বিপরীত পৃষ্ঠের বিন্দুর সংখ্যা। আচ্ছা, এবার বলছে 1 2 3 এর নিচের বিন্দুর সংখ্যা সমান হয়। আচ্ছা, নিচের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা সমান হয়। তারপর বলেছে 4 5 6 ওপরের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা বিজোড়। আচ্ছা, 4 5 6 এর ওপরের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা কি হবে? ওপরের পৃষ্ঠের বিন্দুর সংখ্যা স্যার এটা বলে দিয়েছে বিজোড়, উপরটাই হবে যাবে এটার বিজোড়। আচ্ছা, এই তো বুঝে গেছি স্যার, ধরতে পেরে গেছি, বিজোড় হবে। তাহলে এই দুটি গ্রুপের ওপরের পৃষ্ঠের বিন্দুর মোট সংখ্যার মধ্যে পার্থক্য। আচ্ছা স্যার, এখানে যা বেরোবে, এখানে যা বেরোবে, আর এখানে যা বেরোবে, এখানে যদি 2 বেরোয়, এখানে সাপোজ আমি বলছি এখানে 5 বেরিয়েছে, এখানে 2 বেরিয়েছে, তাদের দুজনের পার্থক্য, পার্থক্য কি করে 5 থেকে 2 বাদ দিলে, তাহলে 3 যেটা অ্যান্সার আসবে, মানে যেটা অ্যান্সার আসবে, যেটা উত্তর আসবে সেটাই হবে অ্যান্সার, মানে যেটা বেরিয়ে আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, পার্থক্য এইভাবে করে, বিয়োগ করে। তাহলে আমরা তো আগের জায়গাটাই করেছি, এই জায়গাটা তো আমরা করেছিলাম না, এই 1 2 3টা তো আমি বার করেছিলাম একটু আগে, এটা। হ্যাঁ স্যার, বার করেছিলাম। তাহলে ওপরেরটা কত এসেছিল? তুমি বলবে স্যার এটা 3 এসেছিল, এখানটা 1 এসেছিল, তারপরেরটা 3 এসেছিল, তাহলে এটা এসেছিল তখন 7 এসেছিল। ঠিক আছে স্যার, একটা তো পেয়ে গেলাম, প্রথমে এটা 7 এসেছিল, তাহলে নিচেরগুলো স্যার আমাকে বার করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, নিচেরগুলো বার করতে হবে। তাহলে এখানে 5 আছে, অপোজিটে কত বসবে? 2। এখানে 3 আছে, অপোজিটে কত বসবে? স্যার 4 বসবে অপোজিটে। আচ্ছা স্যার, পড়ে রইল কি? পড়ে রইল দেখো 6 আর 1। স্যার উপরে কি বসবে? বিজোড়, তাহলে 6, একটা ঠিকই আছে, 1 ঠিক বসিয়েছি, বিজোড় বসিয়েছি। আচ্ছা স্যার, এপাশে 6, অপোসে কত বসবে? 1। এখানে 5, ওপাশে কত বসবে? 2। তাহলে পড়ে রইল 4 আর 3 স্যার। তাহলে নিচে যদি 4 বসে, উপরে 3 বসবে স্যার, 3টা হচ্ছে বিজোড়। ঠিক আছে। আচ্ছা, এখানে 4 আছে, অপোজিটে 2 বসবে। আচ্ছা স্যার, এখানে 2 আছে, এই দাঁড়া 4 আছে, এখানে অপোজিটে 3 বসবে, এখানে ভুল লিখে দিলাম, এটা 4, অপোজিটে 3। এখানে 2 আছে, এখানে 2 আছে, অপোজিটে কত বসবে? 5 বসবে। আচ্ছা, এখানে কত হবে? এখানে তাহলে কত পড়ে রইলো? তুমি বলবে স্যার এখানে 6 আর 1 পড়ে রইলো, তাহলে 1 যদি এখানে থাকে, তাহলে নিচে কত বসবে? 6 বসবে। বোঝা গেছে? তাহলে স্যার কত কত রয়েছে? 3 1 আর 3, 1 প্লাস 3 প্লাস 1 সমান 3 1 4 1 5, তাই তো? 5। স্যার তাহলে 7 বিযুক্ত 5 সমান 2 হচ্ছে অ্যান্সার স্যার, কারণ পার্থক্য বলেছে, সেই কারণে পার্থক্য বার করেছি। ওই দুটো বার করলাম, দুটোকে যোগ করলাম, যোগ করে ওপরেরটা এবং নিচেরটার সাথে বিয়োগ করে দিয়েছি, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। আশা করছি কারো কোথাও বুঝতে অসুবিধা নেই। এবার নন স্ট্যান্ডার্ড ডাইস। আচ্ছা, নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি বললাম? নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে? তুমি বলবে স্যার নন স্ট্যান্ডার্ড ডাইসগুলো সবসময় পাশাপাশি 7 তৈরি করবে, যদি এখানে 4 থাকে তাহলে এখানে 3 অবশ্যই থাকবে, তো পাশাপাশি বসে কি তৈরি করবে? 7 তৈরি করবে। তাহলে পাশাপাশি বসে 7 যখনই তৈরি করবে, সেটাকে আমি বলে দেবো স্যার নন স্ট্যান্ডার্ড ডাইস, নন স্ট্যান্ডার্ড ডাইস, তাই তো? একদম নন স্ট্যান্ডার্ড ডাইস। আচ্ছা স্যার, প্রথম প্রশ্ন নন স্ট্যান্ডার্ড ডাইসে, নিচের একটি পাশের বিন্যাস দেখানো হলো, 2 নম্বর বিপরীত দিকে কোন সংখ্যাটি থাকবে? আচ্ছা স্যার, বলেছে 2 এর বিপরীত দিকে কোন সংখ্যাটি থাকবে। একটা জিনিস বোঝো, 2 এর বিপরীত দিকে বলেছে, তাহলে নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি হচ্ছে? নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি ফিক্স স্যার জানি না, যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হতো সাপোজ, এখানে দেখো নন স্ট্যান্ডার্ড কি করে বললাম? 6 আর 1 দেখো পাশাপাশি বসে কত তৈরি করছে স্যার? তুমি বলবে 7 তৈরি করছে স্যার, তাহলে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইস, এটা দেখে আমি বলে দিচ্ছি নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে পাশাপাশি যেহেতু 7 তৈরি করছে, তাহলে স্যার যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হতো, তাহলে 2 এর অপোজিটে স্যার আমি এক্ষুনি বলে দিতাম, এক্ষুনি। তাহলে 2 এর অপোজিটে এক্ষুনি কি বলে দিতাম স্যার? এই 2 এর অপোজিটে তখন 5 বসে যেত। কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড ডাইস নয় বাবা, এটা তো নন স্ট্যান্ডার্ড, তাহলে 2 এর অপোজিটে কি বসবে? তুমি বলবে স্যার আমি শিওর তো বলতে পারবো না 2 এর অপোজিটে কি বসবে। 2 এর অপোজিটে এখানে কটা মুখ দেখা যায়? ডাইসের কটা মুখ? তুমি বলবে স্যার 6টা মুখ, 6টা মুখ তো। একসাথে কটা দেখা যায়? তুমি বলবে স্যার 3টা।
আর 3টা একসাথে দেখা যায় না, তাই তো? 3টে দেখা যায়, 3টা দেখা যায় না। তাহলে যে 3টে দেখা যাচ্ছে না সেটাই হয়ে যাবে এখানের অ্যান্সার। যে 3টে দেখা যাচ্ছে না, এখানে কি কি সংখ্যা দেখা যাচ্ছে? 1 দেখা যাচ্ছে, 6 দেখা যাচ্ছে। তাহলে 1 আর 6 আর এখানে 2 দেখা যাচ্ছে। তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে 1 2 হয়ে গেল কমপ্লিট। তাহলে 1 2 এর পর কি পড়ে থাকে? 1 2 এর পর স্যার 3 পড়ে আছে। আচ্ছা স্যার 4 পড়ে আছে। আচ্ছা স্যার 5 পড়ে আছে। আর 6টা তো এখানে দেখা যাচ্ছে। তাহলে 3টে সংখ্যা, 3টে রূপ, আমি মুখই তো দেখতে রয়ে যাবে না? 3টে এই মুহূর্তে দেখা যাচ্ছে আর 3টেই বাকি আছে। তাহলে 2 এর ওই পাশে এই 3টের মধ্যে যে কোনো একটা বসতে পারে। তাহলে আমি বলতে পারি স্যার এই 3টেই বসতে পারে, আবার এই 3টে নাও বসতে পারে। এই 3টের মধ্যে যে কোনো একটাও বসতে পারে। তাহলে 3 4 5 এটাই হলো সঠিক অ্যান্সার। সেই কারণে 3টা নিলাম, না হলে আমি দুটোও নিতে পারতাম, একটাও নিতে পারতাম। কারণ এখানে ডাইসের কটা মুখ? 6টা মুখ। 6টা মুখে 3টে দেখা যাচ্ছে, 3টে দেখা যাচ্ছে না। তো 3টে দেখা যাচ্ছে না যেহেতু, এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হয়? নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কোনো ফিক্সড রুল নেই। যদি এটা স্ট্যান্ডার্ড ডাইস হতো তাহলে কি বলতাম? স্ট্যান্ডার্ড ডাইস হলে তাহলে স্যার 2 আছে, অপোজিটে তাহলে 5 বসতো, শিওর, এটা 100% শিওর। কিন্তু এটা নন স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমি বলতে পারবো না এটা অপোজিটে কি বসবে, কারণ এর অপোজিটে কোনো ফিক্স নেই কি বসবে, কোনো ঠিক নিয়ম নেই। নন স্ট্যান্ডার্ড কি করে জেনে যায় স্যার? পাশাপাশি যখনই 7 তৈরি করবে সেটাই হয়ে যাবে নন স্ট্যান্ডার্ড। কিন্তু বিপরীতে কি বসবে সেটার কোনো গ্যারেন্টি থাকে না। সেই কারণে এই 3টেই বসতে পারে, সেই 3টে মুখই বাকি রয়েছে, এই 3টেই বসতে পারে। সেই কারণে এই 3টের কথাই বলেছি, 3 4 ও 5। বোঝা গেল? 1 নম্বরের বিপরীত দিকে কোন সংখ্যাটি থাকবে? 1 নম্বরের বিপরীত দিকে। তুমি একটা কথা ভাবো, 1 নম্বরের বিপরীত দিকে এখানে আমি দেখেই কি বুঝতে পারছি? তুমি বলবে স্যার দেখেই তো এটা বোঝা যাচ্ছে। দেখেই তো আপনি একদম সুস্পষ্ট আমার ধারণা আপনি দিয়ে দিয়েছেন। দেখেই আমি স্যার বুঝতে পেরে যাচ্ছি যে এটা হয়ে গেল স্যার নন স্ট্যান্ডার্ডাইজ, কারণ 5 আর 2 স্যার পাশাপাশি বসে কি তৈরি করছে? 7 তৈরি করছে। সেটা সেই জন্য এটা কি হয়ে গেল স্যার? এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ডাইজ। নন স্ট্যান্ডার্ডাইজ। নন স্ট্যান্ডার্ডাইজ। তাই তো? তাহলে স্যার এখানে বলেছে একের বিপরীতে। আবার স্যার একের বিপরীতে 3টে জিনিস বসবে। আমি তো জানি 3টে মুখ দেখা যাচ্ছে, 3টে বাকি আছে। কি, কি বসবে? তাহলে এখানে 1 2 5 দেখা যাচ্ছে। তার মানে স্যার পড়ে রয়েছে 3 পড়ে রয়েছে। হ্যাঁ, 1 2 এর পর 3 পড়ে রয়েছে। 1 2 যেহেতু হয়ে গেছে তাহলে 3 পড়ে রয়েছে। স্যার 4 পড়ে রয়েছে। 5 তো এখানে দেখাই যাচ্ছে স্যার, আর 6 পড়ে রয়েছে। তাহলে স্যার 3 4 6 এই জিনিসটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। এই 3টাই দেখা যেতে পারে একের বিপরীতে। কিন্তু স্যার এখানে তো অপশন দিয়েছে 3 আর 6, 4টা তো দেয়নি। তাহলে অপশন বিটাই ক্লিক করবো? একদমই নয়, ভুল করে ফেলবে। এখানে চাইছে তুমি ভুল করো। স্যার 6টা কি হবে? একদমই হবে না, কারণ তুমি জানো এক্সাক্ট অ্যান্সার এটাই হবে। 3টাও হবে না। তাহলে এখানে স্যার কোনটা করবো? এই ডাটা নট সাফিসিয়েন্ট, মানে তোমাকে সঠিক ডাটাটা দেয়নি, যে ডাটাটার দ্বারা তুমি নির্ধারণ করতে পারবে, তাই ডাটা নট সাফিসিয়েন্ট হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ এখানে পরীক্ষক চাইছে তুমি ভুল করো। ঠিক আছে? ওই কারণে তোমাকে একটু কনফিউজড করার চেষ্টা করছে। বোঝা গেল? আশা করছি এখান পর্যন্ত তুমি সুস্পষ্ট একটা ধারণা পেয়েছো ডাইসের। একটু দাঁড়িয়ে যাও, আমি একটু জল খেয়ে নিই। এবার এবার স্যার, এবার আমাকে কি বলেছে? এবার বলেছে 4-এর অপোজিটে, 4-এর বিপরীতে। আমি কোশ্চেনটা পড়ছি না পুরোটা, 4-এর অপোজিটে বলেছে। তুমি চাইলে পড়তে পারো। এবার 4-এর অপোজিটে স্যার এটা দেখে আমি কি বুঝতে পারছি? স্যার দেখে আমি বুঝতে পারছি এটা নন স্ট্যান্ডার্ডাইজ, কারণ পাশাপাশি বসে কি তৈরি করছে? স্যার পাশাপাশি 7 তৈরি করছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ স্যার। নন স্ট্যান্ডার্ডাইজ। নন স্ট্যান্ডার্ডাইজ। পাশাপাশি যখনই 7 তৈরি করছে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ডাইজ। তাহলে এখানে বলেছে 4-এর অপোজিটে। স্যার 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে 4 এখানে দেয়া আছে স্যার, 4-এর অপোজিটে কি বার করব স্যার? এখানে দেখুন পাশাপাশি বসেও কিন্তু 7 তৈরি করছে। তাহলে এখানেও কি আমি এই ছবিতেও যদি দেখি তাহলে সেটাও কিন্তু নন স্ট্যান্ডার্ডাইজই আমি বলতে পারবো। নন স্ট্যান্ডার্ডাইজ, তাই তো? তাহলে স্যার 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে মাথা তো ঘুরছে স্যার, কোনটা, কোনটা বসবে? আমি তো এখানে তোমাকে বলেছি সেই জিনিসটাই বসবে যেটা তুমি একটা ছবি ধরো। এখানে 2 টো ছবি দিয়ে তোমাকে কনফিউজড করার চেষ্টা করেছে। স্যার 2 টো ছবি দিয়ে কনফিউজড করার চেষ্টা করেছে? হ্যাঁ, একদমই। কারণ তোমার একটা ছবি নিয়েই কাজ। কারণ তুমি তো এখানে বুঝতে পেরে গেছো মানে 4-এর অপোজিটে কি, কি বসবে। তুমি একটা ছবি ধরে রাখো। স্যার একটা ছবি কেন নেবো? 2টা কেন নেবো না? দেখো একটা জিনিস বোঝো। তোমাকে 2 টো ছবি কখন দেয়? যখন একে অপরের জিনিসগুলো খুঁজে না পাও, একে অপরের জিনিসটা যখন বুঝতে না পারো, তখন 2 টো ছবি দেয়। কিন্তু এখানে তো 2 টো ছবির কাজ নেই। এখানে একটা ছবি দিয়েই কাজ হয়ে যাবে। সে কারণে একটা ছবি নিতে বলছি। এখানে যদি 2 টো ছবি নাও তাহলে এখানে কিন্তু 4 খুঁজে পাচ্ছ না। তাহলে এটার প্রয়োজনীয়তা নেই। এটা দেখার দরকার নেই। এখানে 4 দেওয়া আছে। তাহলে এটা দেখেই, ছবিটা দেখেই বুঝতে পারছো এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ডাইজ। এবার এখানে স্যার কি পড়ে রয়েছে? এখানে 6 গেছে, 3 গেছে। তাহলে এখনো স্যার 3টে মুখ বাকি আছে। 6 আর 3 চলে গেছে। তাহলে 3টে মুখ এখনো বাকি আছে। 3টে মুখ কি, কি স্যার? এখানে 3টে মুখ হচ্ছে 1 রয়ে গেছে। স্যার 2 হতে পারে।
4-এর অপোজিটে 1ও হতে পারে, 2ও হতে পারে। স্যার আরেকটা জিনিস পড়ে আছে সেটা 5। তাহলে স্যার 1, 2 এবং 5 এটাই হলো সঠিক অ্যান্সার। 1, 2 এবং 5। তাহলে অপশন 3 নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1, 2 এবং 5, কারণ 3টে মুখ তুমি দেখতে পাচ্ছ আর 3টে বাকি আছে। তো 1, 2, 5 হচ্ছে সঠিক অ্যান্সার। দুটো ছবি দেখিয়ে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, আর কিচ্ছু করেনি। বোঝা গেছে? হুম। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমাকে বলেছে 4-এর 4 নম্বর যুক্তর বিপরীতে কি হবে? আচ্ছা স্যার, 4 নম্বর যুক্তর বিপরীতে। আচ্ছা স্যার, এখানে তো আমি দেখতে পাচ্ছি এটা নন স্ট্যান্ডার্ড, 4 তো এখানেই আছে। তাহলে এটা স্যার দেখতেই পাচ্ছি নন স্ট্যান্ডার্ড, কারণ পাশাপাশি এরা বসে স্যার 7 তৈরি করছে। তাহলে এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড স্যার। একদম তুমি সঠিক ধরেছো, এটা নন স্ট্যান্ডার্ড। তাহলে কি হবে স্যার? একটু বোঝার চেষ্টা করো। 4-এর যখন বিপরীতে যখন জিজ্ঞেস করেছে, তাহলে এখানে তোমাকে কটা ছবি ধরতে হবে? এখানে স্যার একটা ছবি ধরতে হবে। এখানে দুটোর দরকারই নেই, প্রয়োজনীয়তা নেই, ডিফারেন্স বা কোনো পার্থক্য নেওয়ার নেই আমার। সেই কারণে একটা ছবি নেব। ঠিক আছে স্যার, নিলাম। এবার আমি কি কি বলছি? আমি বলছি 4-এর অপোজিটে। 4-এর অপোজিটে স্যার কি কি হতে পারে? 4-এর অপোজিটে 3 এবং 2 হয়ে গেছে। 3 এবং 2 বাদবাকি যে কোনো আর 3টে জায়গা যে পড়ে রয়েছে, 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যা হবে। যেমন স্যার 1 হতে পারে 4-এর অপোজিট, ঠিক বলেছো। আচ্ছা, আর কি হতে পারে? যে 1-এর অপোজিটে স্যার, এই 4-এর অপোজিটে স্যার 5 হতে পারে। হ্যাঁ, 5 এখানে দেয়নি। আর স্যার 6 হতে পারে। স্যার 1, 5 এবং 6 এই 3টে মুখই বাকি রয়েছে, এই 3টেই হতে পারে 4-এর অপোজিট। 4-এর অপোজিট মানে নিচের দিকটাতে, তাই তো? বললাম হ্যাঁ স্যার। কিন্তু স্যার এখানে তো ডাটাটা আমাকে দেয়নি। এখানে তো দিয়েছে 6 দিয়েছে স্যার, 6 একটা সিঙ্গেল দিয়েছে, 5 দিয়েছে স্যার। মানে একা একা দিয়ে দিয়েছে স্যার, একসাথে দেয়নি। তাহলে সম্ভব নয়, এই তিনটেই হবে না। তাহলে কোনটা হবে স্যার? এটা হবে। মানে ক্যানট বি ডিটারমাইন্ড, মানে নির্ধারণ করা যাবে না। এটা নির্ধারণ করা যাবে না, সেই কারণেই তোমাকে এটা দিয়েছে। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। এখানে যাও, এখানে তোমাকে কি করেছে? এখানে তোমাকে এক্সাক্ট জিজ্ঞেস করেছে যে 6-এর বিপরীতে কি হবে। 6-এর বিপরীতে এখানে তোমাকে ফাঁসিয়েছে। ভালো করে দেখো, এখানে স্যার, এখানে পাশাপাশি দেখতে পাচ্ছি এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড স্যার। একদম দেখেই স্যার অ্যান্সার করছি, কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা নন স্ট্যান্ডার্ড দেখেই চিনতে পারছি। ভেরি গুড। এবার যখন চিনতে পারছো, তাহলে তুমি একটা ছবি নাও, কারণ এখানে দুটো ছবির কোনো দরকারই নেই। হ্যাঁ ঠিক আছে স্যার, নিলাম, একটা ছবি নিলাম। এবার দেখো, সেটা স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড, তুমি তো বললে স্যার নন স্ট্যান্ডার্ড। তাহলে স্যার এখানে, এখানে আমাকে বলেছে 6-এর বিপরীতে। তো 6-এর বিপরীতে কি কি হতে পারে তুমি একটু ভাবো। 6-এর বিপরীতে স্যার এখানে 2ও হতে পারে। আচ্ছা স্যার, 3ও হতে পারে। আচ্ছা স্যার, আর 5ও হতে পারে। একদম, তাই তো? বলবো হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, 2, 3, 5 এইটাই হতে পারে 6-এর অপোজিটে। 2ও হতে পারে, 3ও হতে পারে, 5ও হতে পারে। তাহলে তুমি এখানে ভাবো, এখানে তো স্যার, এখানে তো এরকম দেয়নি যে ক্যানট ডিটারমাইন্ড, আমি নির্ধারণ করতে পারবো না, হ্যাঁ, বা ডাটা নট সাফিসিয়েন্ট, ক্যানট ডিটারমাইন্ড, ডাটা নট সাফিসিয়েন্ট, এগুলো দেয়নি স্যার। তাহলে এখানে দিতে এক্সাক্ট, এক্সাক্ট আমি সংখ্যাটা বার করবো কি করে? তো ভয়ঙ্কর বিষয়। স্যার তাহলে কি এখানে দুটো ছবি দেখতে হবে? একদমই, এখানে দুটো ছবি তোমাকে নিতে হবে তাহলে বাধ্য হয়ে। স্যার তাহলে কি করে বার করব? তুমি যখন এরকম ফ্যাসাদে পড়বে, যেখানে তুমি বার করতে এক্সাক্ট চাইবে যে বার করতেই হবে, এখানে কোনো অপশন নেই, সেই ক্ষেত্রে তুমি এই ট্রিকটা কাজে লাগাবে, তার আগে নয়। তখন টপের অপোজিটে টপ, টপ মানে তুমি যে বোঝো, এটার অপোজিটে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি জানো এই দিকটা লেফট। হ্যাঁ স্যার। এখানটাকে বলে রাইট। বলবো হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার এটাকে কি বলবো? এই দ্বিতীয় ছবিটা, এটাকে বলবো লেফট, এটাকে বলবো রাইট। ঠিক আছে, এটা এই ছবিটা আর এই ছবিটা আলাদা, লেফট এবং রাইট। এবার লেফটের অপোজিটে কি হয়? রাইট হয়। আচ্ছা, লেফটের অপোজিটে রাইট, আমি জানি স্যার লেফটের অপোজিটে রাইট, মানে ডান, বাঁ দিকের অপোজিটে ডান দিক। আবার স্যার এখানে, এখানে স্যার আবার লেফটের অপোজিটে রাইট, এরকমই তো, একই জিনিস, একই জিনিস। তাহলে এখানে কি বলেছে? এখানে 6-এর অপোজিট। এ তো স্যার সহজ, 6-এর অপোজিটে স্যার 5 হবে, একদম এক্সাক্ট। 6-এর অপোজিটে 5। এখানে দুটো ছবি দিয়েছিল বলেই আমি নির্ধারণ করতে পারলাম, আর এক্সাক্ট জিজ্ঞেস করেছিল বলেই আমি বার করতে পারলাম, না হলে সম্ভব হতো না। বোঝা গেল? এবার টাইপ থ্রি। এবার টাইপ থ্রিতে কিরকম প্রশ্ন আসে, টাইপ থ্রিতে কিরকম প্রশ্ন আসে সেটা একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা তুমি বলবে, এখানে যদি তোমাকে আমি বলি যে 4-এর অপোজিটে কি আছে, 4-এর অপোজিটে, 4-এর অপোজিটে 4, দুটো ছবি দেখিয়েছি একই, দুটো ছবি দেখিয়ে তোমাকে একই জায়গায় দুটো জায়গায় 4 লিখে দিয়েছি।
এবার 4-এর অপোজিটে তোমাকে কি জিজ্ঞেস করেছি, এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। তাহলে এখানে কি কমন আছে সেটা দেখতে হবে। এখানে যখনই যেকোনো একটা জিনিস কমন পাবো সেটাকে বলবো ওয়ান ফেস কমন। সেটাকে কি বলবো? ওয়ান মানে তুমি জানো একটা, আর ফেস মানে তুমি জানো মুখ। এই যে ফেসটাকে, এগুলোকে ফেস বলছিলাম না? তো ওয়ান ফেস কমন, ওয়ান ফেস কমন, ওয়ান ফেস কমন রুল আমি শর্টকাটে লিখছি FCR, ওয়ান ফেস কমন রুল, ওয়ান ফেস কমন রুল। যখনই এরকম দেখতে পাবো তখনই আমি বলবো ওয়ান ফেস কমন রুল। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ 4, আমি তোমাকে 4-এর অপোজিটই জানতে চেয়েছি। এবার যতক্ষণ না আমি তোমাকে অপশন দিচ্ছি ততক্ষণ তুমি এটা নির্ধারণ করতে পারবে না। 4-এর অপোজিটে তোমাকে আমি বলতে, এখানে এই জিনিসটা বোঝো আগে। 4 কমন আছে তো, তো 4কে তুমি লিখবে আগে, 4কে তুমি লিখবে, দেন তুমি ক্লকের দিকে ঘোরাবে। ঘড়িতে এরকম ঘোরে, ঘড়িতে এরকম করে ঘুরে নাকি, গোল করে এরকম করে ঘুরে ঘড়ি, ঠিক আছে? এরকম করে ঘুরে ঘড়ি, মনে রাখবে। তো এটাকে বলে ক্লক ওয়াইজ, এটাকে কি বলে? ক্লক ওয়াইজ। বলে হ্যাঁ স্যার ঠিক আছে। তো ক্লক ওয়াইজ তুমি ঘোরাও, ক্লক ওয়াইজ ঘুরিয়ে তুমি আগে লিখো জিনিসটাকে, তারপর তুমি ব্যাপারটা বুঝতে পারবে। 4 1 6, 4 তারপরে 1 তারপরে 6, তারপরে লেখো 4 3 তারপরে 2। আচ্ছা স্যার, তো 4 তারপরে 3 তারপরে 2, বোঝা গেল? এবার তোমাকে আমি বলছি যে 4-এর অপোজিটে কি আছে, তাহলে তুমি এখানে আগে আগে বুঝে নাও। 6-এর অপোজিটে 2, এটা 100%। 1-এর অপোজিটে 3, এটা আমি বুঝে গেলাম। 4-এর অপোজিটে আমি তোমাকে যতক্ষণ না বলছি তুমি সেটা খুঁজে পাবে না। বা এখানে যে সংখ্যাটা নেই সেটা হচ্ছে 4-এর অপোজিটে, বা এখানে যেই সংখ্যাটা নেই সেটাই হচ্ছে 4-এর অপোজিট। এখানে কোন সংখ্যাটা নেই? তুমি বলবে স্যার একটাই সংখ্যা নেই, সেই সংখ্যাটা হচ্ছে 5। তাহলে স্যার 4-এর অপোজিটে 5 আছে, এটাই হলো অ্যান্সার। অপশন দেখলে তুমি মানে চট করে অ্যান্সার দিতে পারবে, অপশন না দেখলে চট করে অ্যান্সার দিতে পারবে না। একটা সংখ্যাই নেই এখানে, 6টা মুখ, 6টা মুখের মধ্যে দেখো 5টা মুখ এখানে উপস্থিত আছে, 5টা মুখ উপস্থিত আছে, 5টা সংখ্যা এখানে উপস্থিত আছে, কিন্তু একটা সংখ্যা নেই, তাই না? দেখো 5টা সংখ্যা উপস্থিত আছে কিভাবে বলছি। এই যে দেখো 6টা মুখ তো টোটাল 1 আছে, আচ্ছা স্যার 2 আছে, আছে স্যার 3 আছে, আছে স্যার, আচ্ছা 4 আছে, আছে স্যার, আচ্ছা 5টা নেই, কি আছে? 6 আছে, তাই তো? তাহলে এখানে দুটো ছবি মিলিয়ে স্যার 5টা জিনিস আছে, 5টা মুখই আছে, শুধু একটি জিনিস নেই, সেটা কি স্যার? সেটা হচ্ছে 5। তাহলে 5টাই হচ্ছে অপোজিট, বোঝা গেল? 5টাই হচ্ছে অপোজিট। আরেকবার বলছি, এখানে আমি যেটা কমন সেটা নিলাম। কমন এখানে কি আছে? তুমি বলবে স্যার কমন মানে একই জিনিস, একই জিনিস দুবার লেখা আছে সেটাকে কমন বলে। এখানে 4 আছে, 4টাকে নেওয়ার পর সেটাকে কি হিসেবে ঘোরালাম? ক্লকওয়াইজ, এরকম করে ঘড়ির কাঁটার দিকে। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটা যেরকম ঘোরে সেটাকে বলে ক্লকওয়াইজ। তাহলে আবার একবার লিখলাম 4, একবার লিখলাম যেটা খুশি ওপরে বা যেটা খুশি নিচে লিখতে পারি। এমন কোনো মানদণ্ড নেই যে 4 3 2 কে আমি আগে লিখলাম বা 4 1 6 কে আমি আগে লিখলাম, যে কোনো খুশি, যেমন খুশি তোমার যেটা ইচ্ছা। 4 1 6 এটা আগে লিখলাম, বললাম হ্যাঁ স্যার ঠিক আছে। 4 3 2 তারপরে লিখলাম 4 স্যার 3 তারপরে 2, বোঝা গেল? এবার তোমাকে আমি বললাম যে এখানে 4-এর অপোজিটে কি আছে, তুমি তখন আমাকে অ্যান্সার দেবে স্যার এখানে যেই সংখ্যাটা নেই সেটা হচ্ছে 4-এর অপোজিটে বসবে। এখানে কি সংখ্যাটা নেই? 5 নেই স্যার। তো 4-এর অপোজিটে স্যার, 4-এর অপোজিটে 5 আছে। আশা করি বুঝতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। এবার এই জায়গাটা একটু দেখো, ওয়ান ফেস কমন রুল বুঝতে পারলে মানে একটা জিনিস কমন থাকবে, দুটো ছবির মধ্যে একটা জিনিস কমন থাকবে, এটাকে বলো ওয়ান ফেস কমন রুল। ওগুলা থেকেই প্রশ্ন। এবার একটি পাশার দুটি অবস্থান 3 নম্বর যুক্ত মুখের বিপরীত সংখ্যাটি নির্বাচন করুন। 3-এর অপোজিটে, স্যার এখানে তো আপনি যেরকম করালেন সেরকমই রয়েছে। এখানে কি রয়েছে স্যার? এখানে রয়েছে 3-এর অপোজিটে, তো স্যার এখানে 3 দিয়ে দিয়েছে, স্যার এখানেও 3 দিয়ে দিয়েছে। 3-এর অপোজিটে স্যার ক্লকওয়াইজ ঘোরাও একটু, ঘোরাও, 3 1 4 এরকম লেখো। আচ্ছা লিখে দিচ্ছি 3 1 4, প্রথম প্রথম বলে লেখাচ্ছি, না হলে আমি কিন্তু এগুলো লেখাবো না। আচ্ছা তারপরে স্যার 3 2 5, আচ্ছা স্যার 3 2 5। তোমাকে একটা জিনিস বলছি, এখানে যে সংখ্যাটা নেই সেটাই হচ্ছে এটার অপোজিট। তাহলে এখানে কি নেই? প্রথম দিকে গুণত 1 থেকে 6 পর্যন্ত, পাঁচ হাতে তো 1 থেকে 6 পর্যন্ত থাকে, 1 2 3 4 5 6 এরকম থাকে তো। তো স্যার এখানে 1 আছে, তুমি বলবে হ্যাঁ স্যার 1 আছে।
আচ্ছা স্যার 2 আছে, তুমি বলবে হ্যাঁ স্যার 2ও পেয়ে গেছি। আচ্ছা দেখো তো 3 আছে, তুমি বলবে হ্যাঁ স্যার 3 তো আছেই, কারণ 3-এরই অপোজিট জিজ্ঞেস করেছে, 3 তো আছেই ধরা বাঁধা, ঠিক আছে। আচ্ছা দেখো তো 4 আছে, বললো হ্যাঁ স্যার 4 আছে। 5 আছে, বললো হ্যাঁ স্যার 5ও আছে। স্যার কি নেই? শুধুমাত্র 6টাই ছিল না। তাহলে 3-এর অপোজিটে স্যার 6 বসবে। তাহলে যেই সংখ্যাটা নেই সেটাই হচ্ছে এর অপোজিট। স্যার 3-এর অপোজিটে 6 বসবে। তাহলে আমি এটা দেখে বুঝতে পারলাম আমাকে এত সব করতে হতো কি? বললো না স্যার একদমই নয়। এটা এত সব করারই দরকার নেই। তাহলে এখানে যে সংখ্যাটা নেই, পাশার মধ্যে যেই সংখ্যাটা নেই, আমি সেটাই এখানে লিখে দিতে পারবো, সেটাই এখানে বলে দিতে পারবো যে 3-এর অপোজিটে স্যার তাহলে কি রয়েছে? 3-এর অপোজিটে স্যার আমি দেখলেই অ্যান্সার করব। এখানে 1 আমি গুনে নেবো। 1, 2, 3-এর অপোজিটেই জিজ্ঞেস করেছে। আচ্ছা 3টাকে দুবার তাহলে কেটে দিই এরকম এরকম করে। এখানে এরকম কেটে দিই। তা 3-এর অপোজিটেই জিজ্ঞেস করে। 1, 2, 3 হয়ে গেল স্যার। 4, 5 মনে মনে দেখে নিলাম। কি পড়ে রইল? 6। এই তো স্যার 6। এই তো অ্যান্সার হয়ে গেল স্যার। ব্যাস ক্লিয়ার। এবার দেখো 6 নম্বর যুক্ত মুখের বিপরীতে। আচ্ছা কমন আছে কি স্যার দেখে নিই। কমন থাকলে তো এবার উড়াই দেবো। কমন যদি দেখতে পাই উড়াই দেবো, ওয়ান ফেস কমন রুল লাগিয়ে। আপনি যেটা শিখিয়েছেন ওয়ান ফেস কমন রুল, মানে একটা জিনিস কমন দেখলে সেটাকে বলো ওয়ান ফেস কমন রুল। আচ্ছা স্যার 2, 5, 5, 5, 5 স্যার দেখতে পেয়ে গেছি, এই তো 5। আচ্ছা 5 তাহলে আমি স্যার এখানে 5 আছে মানে আমি দেখেই অ্যান্সার করে দেবো স্যার, এখানে 6 হবে উত্তর। এখানে স্যার 6 হবে। 1, 2 এই যে 1, 2 গুনতে পেরে গেছি, 1, 2, 3, 4, 5 স্যার নেই তো হচ্ছে 6। তাহলে এখানে এখানে জিজ্ঞেসই করেছে স্যার 6-এর বিপরীতে, তাহলে অ্যান্সার কি করবো? স্যার এই তো মাথা ঘুরিয়ে দিচ্ছে। তোমাকে জিজ্ঞেস করেছি কি 6, 6টা কি তুমি এখানে দেখতে পাচ্ছ? বললো না স্যার। তাহলে 6-এর বিপরীতে এখানে দুটো জিনিস কমন যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। মানে দুটো 6 এখানে আছে, এখানে 6 এখানে নেই, মানে এখানে 6-এর বিপরীতেই জিজ্ঞেস করেছে। তার মানে 5-এর অপোজিটটাই তো নিশ্চয়ই 6 বসতো। 5টাকে দুবার লিখেছে আমার কারণটা কি? কারণ 5টা যেখানে দুবার লেখা হয়েছে সেখানে কোনো না কোনো জায়গায় 6টা বসতো। সেই জন্য 5টাকে দুবার লেখা হয়েছে। তো 5-এর অপোজিটে 6ই। আমি দেখেই অ্যান্সার করব। মানে 6-এর অপোজিটে 5ই থাকবে। দুবার লেখা আছে 6-এর অপোজিটে 5ই থাকবে। বোঝা গেল? 6-এর অপোজিটে 5ই থাকবে। দুবার যেটা লেখা আছে ভালো করে বোঝো। দুবার যেটা লেখা আছে তোমাকে এখানে 6, 6টা এখানে নেই। এখানে 6টা কি এখানে কোথাও অপশনে আছে না ছবিতে আছে? তুমি বলবে স্যার ছবিতে নেই। 6টা ছবিতে নেই। ছবিতে নেই। এটা তো তাই তো? হ্যাঁ কি না? স্যার 6 ছবিতে নেই। ঠিক আছে? তো যেটা দুবার দেয়া থাকবে সেটাই এর বিপরীত। যেটা দুবার দেয়া থাকবে সেটাই হলো এর বিপরীত। যেটা দুবার ছবিতে দেয়া থাকবে, যেটা দুবার দেয়া থাকবে সেটাই হলো বিপরীত। যেটা ছবিতে দুবার, যেটা ছবিতে দুবার, ছবিতে দুবার সেটাই বিপরীত। সেটাই বিপরীত। বোঝা গেল? তো স্যার 6, 6 এখানে নেই। তো 6 এখানে দুবার, দুবার কোনটা আছে স্যার দেখে নেব। 5 আছে দুবার। স্যার নয়। তো এখানে 6-এর বিপরীতে স্যার 6-এর বিপরীতে 100% শিওর 5 থাকবে। তোমাকে কনফিউজড করার জন্য, ভয় পাওয়ানোর জন্য 5টাই যাতে ভয় হয়ে টিপো, ভয় হয়ে ক্লিক করো, ভয় হয়ে অ্যান্সার দাও, সেই কারণে দেয়া। ঠিক আছে? যাতে ভয় থাকে যে স্যার ভুল করতে যাচ্ছি। আচ্ছা এখানে বলেছে এ মুখের বিপরীতে। আচ্ছা স্যার এখানে কমন ওয়ান ফেস কমন রুল, স্যার খুঁজবো ওয়ান ফেস কমন রুল। আচ্ছা দেখো তো ওয়ান ফেস কমন রুল কি আছে? স্যার দেখতে পাচ্ছি কমন আছে। ই একটাই কমন জিনিস আছে, দুটো ছবিতে একটাই কমন। আচ্ছা স্যার তাহলে ওয়ান ফেস কমন রুল লাগাই। তাহলে ক্লক ওয়াইজ ঘোরাবো তো স্যার? হ্যাঁ আমাকে বলেছে এর বিপরীতে ক্লক ওয়াইজ ঘোরো। তাহলে এ পর্যন্ত আসো, ই ডি এ। আচ্ছা স্যার তারপরে দেখো ই বি এফ, লেখো ই বি এফ। তাহলে এখানে তোমাকে কার বিপরীতে বলেছে? এর বিপরীতে। এটা স্যার পেয়ে গেছি, এর বিপরীতে এফ আছে স্যার। এটা অ্যান্সার, এটা হয়ে গেল। যদি বলতো ডি এর বিপরীতে তাহলে বি হতো। ডি এর বিপরীতে বললে বি হতো। তাহলে যদি বলতো স্যার ইয়ের বিপরীতে, ইয়ের বিপরীতে তাহলে সেরকম অপশন দেওয়া থাকতো। বোঝা গেল? তুমি বুঝতে পারতে, এরকম জিজ্ঞেস করবে না। বুঝতে পারতে সে এখানে অপশনটাই থাকতো। এমন কোনো অপশন থাকতো যেটা ছবিতে নেই, এমন কোনো একটা অপশন থাকতো যেটা ছবিতেই নেই, সেটাই হয়তো তার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে যেটুকু দিয়েছে সেটুকু বোঝার চেষ্টা করো। এবার এখানে 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 বলে দিয়েছে তোমাকে কার বিপরীতে? এর বিপরীতে। আচ্ছা এখানে কমন কি ছিল? ই ছিল। আচ্ছা স্যার কমন ই ছিল। আচ্ছা এটা কত দূরে, ই থেকে কত দূরে অবস্থিত সেটা তুমি দেখে নাও। ইটা তো দুই জায়গায় আছে। তো যেখানে এ পর্যন্ত যাচ্ছে সেই ছবিটা দেখো। তাহলে স্যার এই ছবিটায় এ পর্যন্ত যাচ্ছে, এর বাড়ি পর্যন্ত ই এ যাচ্ছে, এর বাড়ি পর্যন্ত যাচ্ছে। কত কিলোমিটার এর বাড়ি থেকে? তুমি বলবে স্যার 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 2 পা দূরে। তাহলে এইখানেও 2 পা দূরেই অ্যান্সারটা পাবে।
এই যে 1 পা বা 1 কিলোমিটার বা এই যে 2 পা। 2 পাই বলছি, হ্যাঁ? তো 2 পা দূরে। তাহলে অ্যান্সারটা বি। আমাকে অত এইটা করতে হবে না, এটা করতে হবে না। বুঝা গেল? আর যদি তোমাদের মনের মধ্যে অনেকের আসবে যে স্যার যদি এর বিপরীতেই জিজ্ঞেস করে দিত, এর বিপরীতে, তাহলে এখানে যে এর বিপরীতে জিজ্ঞেস করে নিত না, তাহলে এখানে একটা অপশন দিয়ে দিত। ধরো এখানে দিয়ে দিত তোমাকে, এখানে আমি সাদা ইয়েতে এর জায়গায় এখানে কিছু একটা লিখে দিত, এখানে লিখে দিত এ। এ নয়, এখানে লিখে দিত, এখানে তো এইচ লিখে দিত, এইচ। এইচ এখানে লিখে দিত এইচ, এখানে এইচ। সাপোজ একটা বলছি আর কি, এইচ যা খুশি। এই ছবিতে কি এইচ আছে? তুমি বলবে না স্যার নেই। তাহলে অ্যান্সারটা কিন্তু এইচই হতো, যদি ই এর বিপরীতে জিজ্ঞেস করতো। বোঝা গেল? কিন্তু এখানে কার বিপরীতে জিজ্ঞেস করেছে? এর বিপরীতে। তাহলে স্যার আরেকবার বলছি, এ পর্যন্ত যেতে কতক্ষণ লাগছে? 2 পা দূরত্ব। দেখো 1 পা, ই থেকে এ পর্যন্ত যাচ্ছে 2 পা। তেমনি এখানেও দেখো, তাহলে ই থেকে এ পর্যন্ত 2 পা দূরে যখন পা যাবে সেটাই অ্যান্সার হবে। তাহলে দ্বিতীয় ছবিতে, তাহলে এ হলো অ্যান্সার। এবার টাইপ 4। টাইপ 4 এ কি জিজ্ঞেস করেছে সেটা আমাকে বলতে হবে। টাইপ 4 এ বলেছে টু ফেস কমন রুল। কি বলেছে? তুমি বলবে স্যার টু ফেস কমন রুল, কি কি কমন আছে? ভালো করে বোঝো। এখানে কমন আছে দুটো জিনিস, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। আবার এখানে 1, এখানে 5, দুটো জিনিস কমন আছে। আচ্ছা, যেটা কমন নেই সেটাই তার বিপরীত। যেটা কমন নেই সেটাই তার বিপরীত। আচ্ছা স্যার তাই? দুটো জিনিস এখানে তো একই আছে, তাহলে যেটা কমন নেই সেটাই তার বিপরীত। যেমন 3 এবং 4, এটা এটা এই ছবিতেও নেই, এর বিপরীত এই ছবিতেও কমন, এই ছবিতেও কমন নেই। তাহলে এটা এটার 100% এটার বিপরীত। কিন্তু আমি বলতে পারবো না 1 এবং 5 এর বিপরীত কে। 1 এবং 5 এর বিপরীত কে হবে সেটা 100% সিওরিটি নিয়ে বলতে পারবো না। 1 এবং 5 এর বিপরীত কে হবে সেটা 100% সিওরিটি নিয়ে আমি বলতে পারবো না। সেটা 2 ও হতে পারে, সেটা 3 ও হতে পারে। পড়ে থাকে তো এই দুটো সংখ্যাই না? সবই তো হয়ে গেল। 6টা সংখ্যার মধ্যে সবই তো হয়ে গেল, 2 আর 3 পড়ে ছিল। তাহলে 1 এবং 5 এর মধ্যে 1 এবং 5 এর বিপরীত 2 ও হতে পারে, সরি 3 লিখে দিয়েছি, দাঁড়া ভুল করে। 2 ও হতে পারে, 6 ও হতে পারে। 6টাই নেই দেখো, 6ও হতে পারে এই ছবিতে। 3টা ভুল করে লিখে দিলাম। 3 তো অলরেডি আমাদের এই যে এখানে দেখানো আছে। 3 তো এখানে ছবিতে বলেছে 3 আছে। তাহলে 3 এর অপোজিট তো 4। তাহলে এখানে আমি ভুল করে তোমার 3টা লিখে দিয়েছিলাম। তাহলে 1 এবং 5 এর অপোজিট 2 ও হতে পারে, 6 ও হতে পারে। 2 ও হতে পারে স্যার, 6 ও হতে পারে। বোঝা গেছে? তাহলে আমি 100% সিওর বলতে পারবো না 1 এবং 5 এর বিপরীত কে হবে। এবার এখানে এই ধরনের প্রশ্ন, এর প্রশ্নগুলো করলে অ্যান্সারটা খুব ভালো করে বুঝতে পারবে। এখানে বলেছে 2 নম্বর দিয়ে লেখা সংখ্যাটি নির্বাচন করুন, মানে 2 এর বিপরীতে কে আছে সেটাই নির্বাচিত করতে বলেছে। আচ্ছা স্যার, এখানে 6 এবং 5 দুটো কমন। আচ্ছা স্যার, সরি 6 এবং 5 বলছি, 4 এবং 5 কমন। আচ্ছা স্যার, এখানে ভুল হচ্ছে কোথাও, দাঁড়া, আমি কোথায় মার্ক করলাম? স্যার এখানে 4 কমন, 6 কমন, 4 আর 6 কমন স্যার। উম, আমি ভুল মার্ক করে ফেলেছিলাম, 4 এবং 6। আচ্ছা স্যার, এখানেও 4 এবং 6 কমন স্যার। 4 এবং 6, তাই তো? এখানে কমন নেই কে? 5 এবং 2 একই ছবিতে মানে নেই তারা। তাহলে তারা যদি কমন না থাকে, একই ছবিতে যদি দুবার না দেখাতে পারে, তাহলে তারাই তাদের অপোজিট। 5 এবং 2 হচ্ছে একে অপরের অপোজিট। এটুকু আমি একটু আগেই বললাম। যেখানে যেটা কমন নেই সেটাই হচ্ছে তার অপোজিট। তাহলে কমন নেই 5 এবং 2, সেই জন্য অপোজিট হচ্ছে 5 এবং 2। তাহলে 2 এর অপোজিট কে? 5। তাহলে এখানে স্যার 5 হয়ে গেল অ্যান্সার। 2 এর অপোজিট জিজ্ঞেস করেছে না, তো 5 অ্যান্সার। বোঝা গেল? এবার ডলার পৃষ্ঠের বিপরীতে কি কি আছে? আচ্ছা স্যার, ডলারের বিপরীতে কি আছে? ডলারের বিপরীতে স্যার কমন দেখি, কমন কেউ আছে কি? কমন কেউ আছে নাকি দেখবো, তাই তো? কমন কেউ আছে নাকি দেখো। ডলার আছে।
ডলারের, এখানে ডলারের অপোজিটে জিজ্ঞেস করেছে। আচ্ছা স্যার, ওয়াই জেড, ওয়াই আর জেড, এখানে ওয়াই আর জেড, এখানেও স্যার ওয়াই আর জেড, ওয়াই আর জেড, তাহলে দুটো দুটো পৃষ্ঠ আমি দেখতে পাচ্ছি কমন আছে। তাহলে এখানে ডলারের অপোজিটে কি বসবে? অ্যান্ড বসবে। ডলারের অপোজিটে অ্যান্ডটাই বসবে, কারণ এরাই একে অপরের বিপরীত হতে পারে, কারণ দুটো জিনিস কমন আছে। আচ্ছা, এবার কিছু পিআইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্নগুলি, এইরকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসেছে, সেগুলো আমরা করবো। দেখো কত সহজে পারবে। এখানে বলেছে কালো রঙের বিপরীত স্থানে কি বসবে? আচ্ছা স্যার, কালো রঙের বিপরীত স্থানে এখানে ব্ল্যাক দিয়ে দিয়েছে, এখানেও ব্ল্যাক দিয়ে দিয়েছে। আচ্ছা, দুটো ছবিতে একই জায়গায় ব্ল্যাক লেখা আছে, কালো রঙেরই জিজ্ঞেস করেছে, তাহলে ছবিতে দেখো যেটা নেই সেটাই হবে এটার অ্যান্সার। তাহলে এখানে আমাকে খুঁজতে হবে যেটা নেই ছবিতে। ব্লু পার্পল হবে না, কারণ এটা অপোজিট বুঝতে পারে না। ব্লু হবে না, পার্পেলও হবে না, পার্পেলও হবে না, হ্যাঁ স্যার হবে না, ব্লু পার্পেল হবে না। ইয়েলো আর গ্রেও হবে না, ইয়েলো আর গ্রেও হবে না, ইয়েলো হবে না, গ্রে তো দেওয়াই নি, তাহলে স্যার অ্যান্সার রেড হয়ে যাবে। কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম একটু আগে, যেটা ছবিতে দেওয়া নেই সেটাই হবে এটা অ্যান্সার। দুটো জায়গায় ব্ল্যাক লিখে দিয়েছে, সেটা সেটা তো দেখাই যাবে না। যেটা যেটা এটার বিপরীত হবে, ব্ল্যাকের যেটা বিপরীত হবে সেটা কখনো দেখা যাবে? সেটা কখনো দেখা যাচ্ছে? এই ছবিতেও দেখতে পাচ্ছ না, এই ছবিতেও দেখতে পাবে না। সেই জন্যই এখানে অপশনটাই সেরকম দিয়ে দিয়েছে, এখানে অপশনটাই সেরকম দিয়ে দিবে যেখান থেকে তুমি খুঁজে বার করতে পারবে। দুটো ছবিতে দেখতেই পাচ্ছ না, না বিপরীতটা? দুটো ছবিতে প্রথম ছবিতেও তুমি দেখতে পাচ্ছ না এর বিপরীতটা কি, ব্ল্যাকের বিপরীতটা। দ্বিতীয় ছবিতেও ব্ল্যাকের বিপরীতটা তুমি দেখতে পাচ্ছ না। সে কারণে আনডোন যেটা থাকবে তোমার অপশন, সেটাই অ্যান্সার। তিন সংখ্যার বিপরীতে কি থাকবে? আচ্ছা, তিন সংখ্যার বিপরীতে স্যার এখানে স্ট্যান্ডার্ডাইজ না নন স্ট্যান্ডার্ডাইজ, এটাতেই আমার একটু কনফিউশন আছে। আচ্ছা স্যার, 4 3 7, এ তো স্যার নন স্ট্যান্ডার্ড, ঠিকই আছে স্যার, ভয় পাওয়ার কিছু নেই। দেখে নেবেন নন স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড। স্যার এটা নন স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে, 4 3 পাশাপাশি দেখো 7 হয়ে যাচ্ছে না, পাশাপাশি 7 তো হবে না স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। স্যার নন স্ট্যান্ডার্ড বুঝে গেছি। এবার বাদ বাকিটা করি, তিন সংখ্যার বিপরীতে। আচ্ছা স্যার, তিনের বিপরীতে, আচ্ছা তিনের বিপরীতে এই ছবিতে সাথে কোনো সং নেই, কারণ এখানে তিন তিন কিছু দেখতে পাচ্ছি না। তাহলে স্যার এখানে কি ধরবো? এখানে স্যার ধরবো সিঙ্গেল ছবি। এখানে আমি ধরে ফেলবো সিঙ্গেল ছবি, সিঙ্গেল ছবি, ঠিক আছে। সিঙ্গেল ছবি যদি ধরো, তাহলে কি দেখতে হবে? সিঙ্গেল ছবি যদি হয়, সিঙ্গেল ছবি যদি হয়, তাহলে এখানে তিনের বিপরীতে কি হবে একটু ভালো করে ভাবো তো। তিনের বিপরীতে স্যার এটা যদি নন স্ট্যান্ডার্ড হয়, তিনের বিপরীতে কি হতে পারে একটু ভাবো মন দিয়ে। যে তিনের বিপরীতে যদি হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন থেকে যদি তাকাই, আগে যে কোশ্চেন গুলো করেছিলাম সেখানে কিভাবে অ্যান্সারটা এসেছিল সেটা একটু ভাবো। তুমি তো দেখবে যে স্যার নন স্ট্যান্ডার্ড একটা ছবি ধরলেও তো অ্যান্সার আসবে না স্যার, মাথাটা ঘুরাচ্ছে। একটা ছবি ধরলেও অ্যান্সারটা আসবে না, তাহলে এখানে দুটো ছবি দেখতে হবে। স্যার সেই যে সেই রুলটা আপনি লাগিয়েছিলেন সেটাই হবে, কারণ এখানে আমি কিছু খুঁজে পাচ্ছি না, তার মানে এখানে সেটাই আমাকে এক্সাক্ট বার করতে দিয়েছে, এক্সাক্ট। তিনের বিপরীতে তো নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তিনটে জিনিসই হতে পারে না, যদি একটা সিঙ্গেল ছবি দেখি তাহলে তিনটে জিনিসই হতে পারে, যেটা এই ছবিতে দেওয়া নেই। এই ছবিতে এটা থাকবে না সেটাই হতে পারে, যেমন স্যার 2 হতে পারে। আচ্ছা স্যার, আর কি 5 হতে পারে, আর স্যার 6 হতে পারে। কিন্তু এই 4 5 6 সিঙ্গেল সিঙ্গেল নেই, তাহলে এখানে এক্সাক্ট জানতে চেয়েছে। আর যখন আপনি বলেছিলেন এক্সাক্ট যখন জানতে চাইবে, তখন আপনি বলেছিলেন যে এই যে এখানে একটা প্রশ্নে আপনি বলেছিলেন যে টপ টপ অ্যান্সার হবে, ট্রিক দিয়ে যেটা দেখিয়েছিলেন স্যার, এই যে এটা, এটা এই যে এটাই হবে আমার, এইভাবেই আমাকে করতে হবে। কারণ আমাকে ট্রিক দিয়েই করতে হবে, কারণ আমাকে এক্সাক্ট জানতে চেয়েছে যে বলো কোনটা হবেই, আমাকে বার করতে হবেই। তাহলে স্যার দুটো ছবি আমাকে ধরতে হবে, একদম দুটো ছবি ধরতে হবে। তাহলে তুমি ধরে ফেলো, দুটো ছবি ধরে অ্যান্সারটা করো। তুমি বলবে স্যার তাহলে টপ টপ হচ্ছে এর অপোজিট, টপ টপ হচ্ছে অপোজিট, ঠিক আছে, টপ টপ এর অপোজিট, টপ আর টপ অপোজিট। আচ্ছা স্যার, এবার এখানে লেফট, এটা রাইট এই ছবির, ঠিক আছে, এটাও ঠিক লিখলে। এটা স্যার লেফট এই ছবিটার, এটা রাইট এই ছবিটা, ঠিক আছে, ঠিক লিখলে। এবার লেফট থেকে রাইট কোনটা, লেফট থেকে রাইট কোনটা হবে? তুমি বলবে স্যার লেফট থেকে রাইট এটা হয়ে যাবে। দাঁড়াও ঠিক করে লিখি, লেফট থেকে রাইট, ঠিক আছে, মানে এই 6, 3-এর অপোজিট 6। আর এখানে এই যে লেফট থেকে রাইট, তাহলে এখানে কি বলেছে স্যার? 3-এর বিপরীতে, 3-এর বিপরীতে স্যার 6 হবে অ্যান্সার। এই দেখে অ্যান্সার করতে হবে, 6 হবে। এখানে কোনো অসুবিধা আমার রইল না স্যার। এবার বলো 5 সংখ্যার বিপরীতে কি হবে? 5 সংখ্যার বিপরীতে কি হবে? ভালো করে একটু বোঝো, 5 সংখ্যার বিপরীতে কি হবে? এখানে স্যার দেখতে হবে আমাকে স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড স্যার। স্যার এখানে দেখে আমাকে কিন্তু স্যার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফিল আসছে, কারণ 5-এ আর 1-এ 6 হচ্ছে, 5 3-এ 8 হচ্ছে,
আচ্ছা 6 4 10 হচ্ছে স্যার স্ট্যান্ডার্ডাইজ তো, স্ট্যান্ডার্ডাইজ মনে হচ্ছে। আচ্ছা স্ট্যান্ডার্ডাইজ যদি মনে হয় যে ওয়ান ফেজ কেউ কমন আছে কি দেখে নিই সেটাও। 6 5 3 4 1 3 স্যার কমন তো কিছু দেখতে পাচ্ছি, 3 দেখতে পাচ্ছি স্যার কমন, এখানেও 3 এখানেও 3, ওয়ান ফেজ কমন দেখতে পাচ্ছি 5-এর অপোজিট। আচ্ছা স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড অত সব না ভেবে ওয়ান ফেজ যখন কমন পেয়ে গেছি, ওয়ান ফেজ কমন রুল লাগিয়ে ফেলি, কোনো অসুবিধা নেই। আমাকে এখানে তাহলে 5 কোনটা আছে, এখানে স্যার 5 আছে, এটাতে 5 আছে, তাহলে 5টা কত দূরে, তুমি বলবে স্যার 2 পা দূরে, 1 পা 2 পা 2 পা দূরে, তাহলে এখানেও 5টা 2 পা দূরেই হবে 5-এর অ্যান্সারটাও, তাহলে এখানে অ্যান্সারটা স্যার 4ই আসবে 100%, কারণ ওয়ান ফেজ কমন রুল লাগিয়ে ফেললাম, 4ই আসবে। বোঝা গেল? কারণ ওয়ান ফেজ একটা ফেজ তো কমন, সেই হিসেবে আমি বললাম একটা ফেজ তো কমন না, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি স্যার একটা ফেজ যেহেতু কমন, সেক্ষেত্রে আমি সেটা ধরে অ্যান্সারটা করতে পারি, পারি না পারি না বলো? এই এটা স্ট্যান্ডার্ড নয়, এটা স্ট্যান্ডার্ড নয়, দেখো এখানে স্ট্যান্ডার্ড নয়, এই যে 4 আর 3 কি হচ্ছে? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, এটা স্ট্যান্ডার্ড নয়, আপনি ভুল বললেন তাহলে, হ্যাঁ ভুল বলে ফেলেছিলাম, এটা নন স্ট্যান্ডার্ড। দেখো তাহলে এখানে ওয়ান ফেজ কমন রুল একটু চেক করে নেবে, ঠিক আছে? ওয়ান ফেজ কমন রুল লাগছে কিনা, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড, এই সংখ্যাগুলো একটু দেখে করবে। কিন্তু আমি ঠিকই অ্যান্সার করেছি, অ্যান্সার তো আমি ঠিক করেছি, ওই ওয়ান ফেজ কমন রুল লাগিয়েই হবে। বোঝা গেল? আমি দেখছি ওই জন্য যে কোশ্চেনটাতে তাহলে মানে যখনই ওয়ান ফেজ কমন রুল লাগছে তার মানে নন স্ট্যান্ডার্ড তো হবেই 100%, সেই জন্য আমি দেখছিলাম একটু। আচ্ছা এখানে তো একদম সহজ দেখা যাচ্ছে, পি মুদ্রিত অক্ষরে পি এর বিপরীতে কি আছে, স্যার কমন তো দেখতে পাচ্ছি আর, এ দেখো আর আছে স্যার, এখানে কোনটাতে পি আছে, এই ছবিটায় স্যার পি আছে, তাহলে আর থেকে পি কত দূরে, তুমি বলবে স্যার 1 পা দূরে, তাহলে পরেরটাতেও 1 পা দূরে হবে, কমনটাকে ধরে 1 পা দূরে ক্লক ওয়াইজে গিয়ে যাও, তাহলে 1 পা দূরে এস হচ্ছে, তাহলে তুমি দেখতে পাবে পি এর অপোজিটে কি থাকবে, এস থাকবে। এখানে 1 পা দূরে কি হচ্ছিল, আর এর 1 পা দূরে পি আসছিল, তাহলে দ্বিতীয় ছবিতেও 1 পা দূরে অ্যান্সারটা চলে আসবে, পির অপোজিটে কে থাকবে, এস থাকবে, এটা হয়ে গেল অ্যান্সার। বুঝা গেল? এখানে ডি লেখা আছে, তাহলে ডি এর তোমাকে ডি এর বিপরীতে বার করতে হবে। কমন কি দেখো, যে কমন তো স্যার দেখতে পাচ্ছি এখানে বি, এখানে বি, ডি এর অপোজিটে কোন ছবিতে ডি আছে, তুমি বলবে স্যার এই ছবিতে ডি আছে, তাহলে ঘুরিয়ে ফেলো, স্যার 2 পা দূরে, তাহলে এটাও 2 পা দূরেই হবে, তাহলে অ্যান্সারটা কি হলো স্যার, এ হলো। আচ্ছা এবার হোমওয়ার্কগুলো, তোমাদের হোমওয়ার্ক যেগুলো দেওয়া আছে ওগুলো আলোচনা করে দিচ্ছি, তোমাদের খাতায় কলমে যেগুলো করে আনতে বলেছিলাম, যদি কারো ভুল হয়ে থাকে সংশোধন করে নিও, একটু দেখে নিও। এবার এখানে দেখো, এখানে তো তোমাকে জিজ্ঞেস করেছে, এখানে কি জিজ্ঞেস করেছে, আচ্ছা হলুদ রঙের বিপরীত দিকে, আচ্ছা স্যার হলুদ রঙের বিপরীত দিকে, হলুদ, হলুদ তো স্যার এখানে দিয়েনি, ইয়েলোর ব্যাপারে বলেইনি, দেখো দুটো ছবিতে এটাতেও বলেনি এটাতেও বলেনি, এ তো স্যার 100% হোয়াইট লেখা আছে দুটোতেই, স্যার হোয়াইটই হবে অ্যান্সার, হলুদের বিপরীতে দুবার হোয়াইট লেখা আছে, তার মানে হলুদের বিপরীতে স্যার এটা হোয়াইটই হবে অ্যান্সার, এটা নিয়ে আগেই আলোচনা করেছি আমি, ভয় পাওয়ার কিছু নেই, এরকম কোশ্চেনটা আমরা আগেও করেছি। দেখো এটাই এসছে আরপিএফ এ এসছে, ভালো করে দেখো, 2019 একটু আগেই আলোচনা করেছি, ক্লাসটা একটু ভালো করে প্রথম দিকে দেখবে। আচ্ছা এখানে কিন্তু এই ইংরেজিটা একটু ভুল হয়ে গেছে, বুঝতে পারলে, এখানে ইংরেজিটা গ্রে হতো, আমি পার্পল লিখে দিয়েছি, দাঁড়া 1 মিনিট ঠিক করে দিচ্ছি আমি। ধূসরের ইংরেজি হচ্ছে গ্রে, আমি লিখে দিয়েছি পার্পল। দাঁড়া কোথায় গেল কালো কালার, GREY, গ্রে, গ্রে, ঠিক আছে, বাংলা ঠিকই আছে, ইংরেজিটা এখানে আমি ব্র্যাকেটে, যখন আমি ইচ্ছে করে ব্র্যাকেটে তোমার লিখে দিই আর কি ইংরেজিটা, যাতে খুঁজতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয়, এরকম লেখা থাকবে না, ধূসরি লেখা থাকবে, তখন খুঁজতে হবে। আচ্ছা এখানে কি বলে দিয়েছে তোমাকে একটু ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে, কোথায় গেল, হ্যাঁ ধূসরের বিপরীত বিপরীত কোনটি, ধূসরের বিপরীত, আচ্ছা স্যার ধূসর, ধূসর মানে গ্রে, আচ্ছা স্যার গ্রে এখানে কোথাও দেওয়া আছে, গ্রে তো দেয়নি স্যার ছবিতে, গ্রে তো দেয়নি, তাহলে কোনটা দুবার লেখা আছে, তুমি বলবে স্যার দুবার লেখা আছে রেড, তাহলে 100% ধূসরের অপোজিট কি হবে, স্যার রেড হবে, এ তো জানা কথা, এ তো পারবো, দেখলেই অ্যান্সার পাচ্ছ, আশা করি দেখলেই প্রত্যেকে পারার কথা।
আচ্ছা, ৩ এর বিপরীতে একটি বিজোড় সংখ্যা থাকলে ২ এর বিপরীতে সংখ্যাটি কত? ৩ এর বিপরীতে একটি বিজোড় আছে। আচ্ছা স্যার, ৩ এর বিপরীতে কি আছে? বিজোড় সংখ্যা আছে। বিজোড় সংখ্যা এবং জোড় এবং বিজোড় তো জানি, এবং ২ এর বিপরীতে সংখ্যাটি কত? আচ্ছা স্যার, এখানে তাহলে লজিকটা কি লাগিয়েছে? এটা একটু বুঝতে হবে আমাকে। স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড স্যার? এটা একটু দেখতে হবে। আচ্ছা স্যার, ৬ একে ৭, এই তো স্যার পেয়ে গেছি। এটা হয়ে গেল নন স্ট্যান্ডার্ড, তাই তো? নন স্ট্যান্ডার্ড। এবার যখন আমি নন স্ট্যান্ডার্ড সেট পেয়ে গেছি, তাহলে আমাকে বলেছে ২ এর বিপরীত সংখ্যাটি কত? ৩ এর বিপরীতে কি দেওয়া আছে স্যার? এটা কি করে খুঁজে বার করব? নন স্ট্যান্ডার্ড যেহেতু পেয়েছি, নন স্ট্যান্ডার্ড পেয়েছি, কিন্তু এখানে স্যার ৩ ও দেখতে পাচ্ছি না, ২ ও দেখতে পাচ্ছি না। ৩ ও এখন দেখা যাচ্ছে না এবং ২ ও দেখা যাচ্ছে না, তাহলে বার করার উপায়টা কি হবে? ভাবো তো একটু। আমাকে তো বেশি কিছু দেয়নি। কমন কি কিছু আছে? তুমি বললে হ্যাঁ স্যার, কমন তো আছে এখানে। কমন তো আমি দেখতে পাচ্ছি স্যার। কমন কি কি পাচ্ছ বলো তো? তুমি পাচ্ছ ৬ আর ১। ৬ আর ১ কমন পাচ্ছ, দুটো ফেস। তাহলে এখানে দুটো ফেস, মানে দুটো মুখ কমন পাচ্ছ, তাই বলবো টু ফেস কমন রুল। এটাকে বলবো টু ফেস কমন রুল, আগেও যেটা আলোচনা করেছি, তাই তো? টু ফেস কমন রুল। ৬ ১। আচ্ছা, এখানেও ৬ ১। আচ্ছা, এখানে এবার তোমাকে বলেছে এর বিপরীত। এখানে এর বিপরীত কি হতে পারে? আমি বলছি এটা কমন থাকবে না, সেটাই তার বিপরীত। সেটাই তার বিপরীত, তাহলে 100% শিওর ৫ এবং ৪ বিপরীত। হ্যাঁ স্যার, এটা শিওর। এবার তাহলে তোমাকে বলে দিয়েছে, এবার তোমাকে বলে দিয়েছে ৬ এবং ১। তাহলে ৬ আর ১ এর বিপরীতে কি কে থাকবে? ৬ এর আর ১ এর বিপরীতে স্যার দুটো সংখ্যাই তো থাকবে, তাহলে পড়ে কে কে আছে? দুটো সংখ্যাই দেখো পড়ে আছে। কে কে স্যার? ২ আর ৩ পড়ে আছে তো, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ স্যার, ২ আর ৩ই তো পড়ে আছে। লজিক তো ঠিকই বলছেন আপনি। ২ আর ৩ই বসে আছে। কিন্তু ৬ আর ১ এর বিপরীতে ২ আর ৩ এর মধ্যে কে বসবে সেটা তো আমি জানি না। কিন্তু তুমি তো এখানে জানো ৩ এর বিপরীতে একটি বিজোড় বলে দিয়েছে। আচ্ছা স্যার, ৩ এর বিপরীতে একটি বিজোড়। এ তো স্যার এখান থেকে মাত্রা ঘুরিয়েছে। বিজোড় মানে স্যার এই যে ৩ এর বিপরীতে ১ বসবে, এটাই বলে দিয়েছে। আচ্ছা স্যার, ৩ এর বিপরীতে ১ বসবে। তাহলে এখানে তোমাকে বলে দিচ্ছে ৩ এর বিপরীতে ১ বসবে। বিজোড় সংখ্যা বসবে, তাহলে ১ এদের দুইজনের মধ্যে। তাহলে ২ এর বিপরীতে কি বসবে? তুমি বলবে স্যার ২ এর বিপরীতে ৬ বসবে। এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে এখানে টু ফেস কমন রুল লাগলো প্রথমে, কারণ দুটো কমন দেখতে পাচ্ছি। দুটো কমন দেখতে পাওয়ার জন্য নন স্ট্যান্ডার্ডাইজ, তাহলে ৫ এবং ৪ একে অপরের বিপরীত। তাহলে ৬ আর ১ এর বিপরীত কে হতে পারে? ৬ আর ১ এর বিপরীত যেই সংখ্যাগুলো নেই সেই সংখ্যাগুলোই হতে পারে। দেখো ২ আর ৩ এখানে নেই। ২ আর ৩ দুটো ছবিতেই কোথাও আছে? তুমি বলবে না স্যার নেই। তাহলে ২ আর ৩ যেহেতু নেই, সেখানে বলে দিয়েছে ৩ এর বিপরীতে বিজোড় সংখ্যা। আচ্ছা স্যার, ৩ এর বিপরীত যেটা এই যে এখানে বার করলাম, ৩ এর বিপরীতে বিজোড় মানে ১। তাহলে ২ এর বিপরীতে কে বসবে? বলবে স্যার ২ এর বিপরীতে তাহলে ৬ বসবে স্যার। ক্লিয়ার? এটা করো। কোশ্চেন কিরকম দেয় বুঝতে পারছো? এরকম ধরনের দেয়। আচ্ছা স্যার, এখানেও দেখতে পাচ্ছি একদম চোখে চলে আসছে যে স্যার, ধরে ফেলছি। দেখলেই স্যার একদম ক্যাচ হয়ে যাচ্ছে। ৫ আর ৪ স্যার, দুটো ফেস কমন। ৬ আর ১ একে অপরের বিপরীত। জি জানি না স্যার কি জিজ্ঞেস করেছে, একটু দেখি। এখানে বলেছে ৫ আর ৪ এর দুটি বিপরীত সংখ্যার দুটি যোগফল কত? ৫ এবং ৪ এর যে বিপরীতগুলো আছে তাদের যোগফলটা কত হবে? আচ্ছা, এই তো সহজ স্যার। ৫ এবং ৪, তাহলে যেই সংখ্যাগুলো বসেনি সেই সংখ্যাগুলোকে বসিয়ে দাও, তাহলেই যোগফলটা বার করতে হবে। ৫ এবং ৪। আচ্ছা স্যার, ৫ এবং ৪ এখানে কোন কোন সংখ্যাগুলো নেই বলো তো? ৫ এবং ৪ যখনই বলছে সেখানে কোন কোন সংখ্যাগুলো নেই সেটা হবো। তুমি বলবে স্যার এখানে কোন কোন সংখ্যা নেই? এখানে ১ তো আছে, ২ নেই স্যার। আর দেখো ৩ নেই। এই দুটো সংখ্যাই নেই, বাদবাকি সব আছে দেখো। তাহলে তাদের আবার যোগফল ২ এবং ৩ এর যোগফল। তাহলে ২ এবং ৩ এর যোগফল কত হয়? তুমি বলবে স্যার ২ এবং ৩ এর যোগফল তো তোমরা জানো কত হয়? ৫ হয়। বলো, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? অসুবিধা আছে কারো কোথাও? একটু হলেও বুঝতে অসুবিধা আছে? আরেকবার বলছি, এখানে দুটো ফেস কমন আছে, যাদের অনেকের আবার বুঝতে অসুবিধা হবে। এখানে দুটো ফেস কমন আছে, আমি দেখলেই ক্যাচ করে ফেলছি। হ্যাঁ স্যার, ক্যাচ করে ফেলছেন। ৫ এবং ৪। তাহলে বিপরীতগুলোকে ৬ এবং ১ একেবারে বিপরীত। তুমি বলবে হ্যাঁ স্যার 100%। তাহলে পড়ে রয়েছে কে? তোমাকে বলেছে ৫ এবং ৪ এর বিপরীত আগে বার করো, বিপরীত, এবং তার সেই বিপরীত বার করার পর সংখ্যা দুটি যোগফল। তা ৫ এবং ৪ এর বিপরীত কোন সংখ্যা দুটো পড়ে আছে?
তুমি বলবে স্যার দুটো সংখ্যাই তো এখানে নেই, সেটা হচ্ছে 2 এবং 3, তাহলে তাদের যোগফলটা বলে দাও না। তাহলে যোগফল স্যার 2 আর 3 কে যোগ করে দাও, তাহলে 5 হয়। এটাই হয়ে গেল অ্যান্সার। এটা করো। এটাই সম্ভবত লাস্ট কোশ্চেন। আচ্ছা স্যার, আবার চোখে একদম চলে আসছে স্যার, দেখলে একদম ক্যাচ করে ফেলছি। 1 এবং 4, 1 এবং 4, তাহলে একে অপরের বিপরীত কে? 2 এবং 5 একে অপরের বিপরীত। হ্যাঁ স্যার, 100%। তাহলে এবার বলছে 3 এর নিচে থাকে তাহলে কোন সংখ্যাটি উপরে থাকবে? 3 যদি নিচে থাকে তাহলে কোন সংখ্যাটি উপরে থাকবে? তোমাকে এখানে টু ফেস কমন রুল। আচ্ছা, টু ফেস কমন রুল, 4 2 6। স্যার এটা তো দেখে আমার মনে হচ্ছে স্যার এটা স্ট্যান্ডার্ডাইজ। তো স্ট্যান্ডার্ডাইজ স্যার, নন স্ট্যান্ডার্ড হচ্ছে না স্যার। টু ফেস কমন রুল লাগলেও আমি এখানে দেখতে পাচ্ছি স্যার এটা স্ট্যান্ডার্ডাইজ। এখানে টু ফেস কমন রুল তো লেগে যাচ্ছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ডাইজ। আমি কোথাও সার্থ করতে পারছি না স্যার পাশাপাশি বসিয়ে। তাহলে তাহলে ঠিকই বলছো, এটা স্ট্যান্ডার্ডাইজ। বোঝা গেল? এটা স্ট্যান্ডার্ডাইজ, ঠিকই বলছো। কারণ এখানে দেখো পাশাপাশি কোথাও 7 হচ্ছে না, তুমি দেখে নাও। বারবার দেখো না, কোথাও 7 হচ্ছে, দেখে নাও তো। 4 একে 5 হয়। আচ্ছা 5 4 এ 9 হয়, 5 4 এ 9 হয়, 5 একে 6 হয়। দেখো কোথাও পাশাপাশি বসে 7 আর হচ্ছে না। 7 যখন পাশাপাশি করতে পারছো না, তাহলে এটা কি ডাইস? তুমি বলবে স্যার এটা স্ট্যান্ডার্ডাইজ। যেহেতু এটা স্ট্যান্ডার্ডাইজ, অনেকেই এটা ভুল করবে স্ট্যান্ডার্ডাইজের জায়গাটা। যেহেতু এটা স্ট্যান্ডার্ডাইজ, তাহলে 3 এর বিপরীতে কি হয়? আমরা প্রত্যেকে জানি 3 এর বিপরীতে স্যার 100% শিওর 4 আসবে। তাহলে এখানে অ্যান্সারটা 4ই হবে। দেখতে হবে তাহলে আমাকে এরকম ভাবে ভালো করে ভেবে, যে পাশাপাশি যখনই 4 এই 7 বানাবে তখনই সেটাকে নন স্ট্যান্ডার্ড বলবো। নাহলে হঠাৎ করে নন স্ট্যান্ডার্ড যে টু ফেস কমন রুল লাগিয়ে ফেললাম, কিন্তু আমি তো দেখতেই পাচ্ছি না যে স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড। আমি তো বারবার দেখছিলাম, ওই জন্যই, বুঝতে পারলে? বারবার কেন আমি দেখছিলাম স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড, কারণ হচ্ছে এটাই, এরকম ধরনের প্রশ্ন থাকে। বুঝে গেল? আশা করি প্রশ্নগুলো করে তোমাদের খুব খুব লাভ হয়েছে। অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জিস্ট করতে পেরেছো একসাথে। তো কেমন লাগলো আমাকে পরবর্তীকালে জানিও, মেসেজ করে জানিও। আশা করছি প্রত্যেকের ক্লাসটা খুবই ভালো লাগবে এবং অনেকে উপকৃত হবে, অনেক নতুন কিছু শিখবে। যারা জেনে থাকবে, যারা অনেক কিছু এর আগেও শিখে থাকবে, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যদি আমাদের অ্যাপসটা ইনস্টল না করা থাকে, অবশ্যই নিজের ফোনে ইনস্টল করে নিও, অনেক ফ্রি মেটেরিয়ালস আছে। আর যারা পেড ব্যাচের ছাত্র, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকেই সবসময়। আর আমাদের এই এই জায়গাগুলো ফলো করে নিতে পারো, ঠিক আছে? আদ্রা কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা, টেলিগ্রাম চ্যানেলটা, হেল্পলাইন নাম্বার তো আছে। আর যারা আমার পেড গ্রুপের স্টুডেন্ট, তারা তো জানো আমার ফোন নাম্বার তোমাদের কাছে সেভ আছে, আশা করি প্রত্যেকে সেভ করে নেবে। আমার ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে গ্রুপে। যারা এরা পেড ব্যাচের স্টুডেন্ট, আশা করছি প্রত্যেকে আমার নাম্বারটা সেভ করে রাখবে। কারণ অনলাইন অনলাইন হলে কি হয় বলো তো? অনলাইন বা অন্যান্য ক্ষেত্রে কি হয়, সেখানে কিন্তু আমার ফোন নাম্বার থাকে না। সেখানে কোনো আমার ফোন নাম্বার দেওয়া থাকে না। সেখানে আমার কোনো ফোন নাম্বার দেওয়া থাকে না, ঠিক আছে? আমার কোনো ফোন নাম্বার সেখানে থাকে না। কিন্তু যখনই এটা পেড ব্যাচ হয়ে যায়, যখনই এটা অফলাইন পেড ব্যাচ হয়, অফলাইন পেড ব্যাচ হয়, তখনই এখানে তুমি আমার ফোন নাম্বার পাবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমার সাথে সরাসরি সরাসরি কথা বলতে পারবে। এটাই অনলাইন এবং অফলাইনের মধ্যে পার্থক্য। আর বিষয়টা হচ্ছে, অনলাইন এবং অফলাইনের ক্ষেত্রে পার্থক্য যখন করব, তখন আরেকটা জিনিস দেখতে পাবে। সেটা হচ্ছে অফলাইনে অনেক বেশি মেটেরিয়ালস তোমাকে একসাথে জিস্ট হিসেবে করানো যেতে পারে, অনেক বেশি কোশ্চেন তোমাকে ভ্যারাইটিস করানো যেতে পারে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে এত ভ্যারাইটিস করাতে গেলে অনেকে, সেটাই কি হয়ে যাবে বলো তো, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। স্যার এত কিছু কি করাচ্ছেন আপনি, আপনার আপনি যা করাচ্ছেন সেগুলো কি মাথায় ঢুকছে না, বুঝতে পারছি না। কিন্তু তোমরা যখন অফলাইনে হবে, তোমাদেরকে আমি বুঝিয়ে বুঝিয়ে যখন করাবো, আমার ইন্টারেস্টটা তোমার, মানে আমার প্রতি তোমাদের ইন্টারেস্ট বাড়বে, সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট বাড়বে, তখন অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? তো চলো, এখানে এন্ড করছি। আশা করছি প্রত্যেকে মন দিয়ে ক্লাস করেছো, প্রত্যেকের ক্লাসটা খুবই ভালো লেগেছে, প্রত্যেকের ক্লাসটা থেকে অনেক উপকৃত হবে আশা রাখছি আমি। এবং পরবর্তীকালে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যাদের কাছে আমার নাম্বার আছে, যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, তাদের কাছে নাম্বার থাকবে। যারা অফলাইনের পেড ব্যাচের স্টুডেন্ট, তারা আমার নাম্বারে অবশ্যই একটা মেসেজ করে জানিও যে স্যার খুব সুন্দর লেগেছে বা খারাপ লেগেছে, যা হোক কোনো সমস্যা নেই, তুমি আমাকে বলো একবার। আমি খুশি হই, মনে রাখবে আমি খুশি হই তোমাদের ফিডব্যাক নিয়ে। আমি যে এত জিজান দিয়ে তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছি না, জিজান দিয়ে মানে আমি নিজের সবটুকুটা দিয়ে করি, সবটুকুটা দিয়ে, নিজের প্যাশনটা দিয়ে, সবটুকুটা দিয়ে তোমাদের জন্য এগুলো বানাই, তোমাদের জন্য এতটা খাটি, এতটা পরিশ্রম করি, তাহলে সবটাই তো তোমাদের জন্যই, তাই না? ব্যাস, তোমাদের ভালোবাসার জন্য। চলো এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর ব্যাস, আমার নাম্বারে মেসেজ করে একটা জানিও যারা পেড ব্যাচের স্টুডেন্ট অফলাইনের আমার। ঠিক আছে, ভালো থেকো সবাই, এখানেই এন্ড করলাম।